আসসালামু আলাইকুম এইচএসসি 26 ব্যাচ। ওয়েলকাম টু দ্য একাডেমিক টু অ্যাডমিশন ফাউন্ডেশন ক্লাস। এই ক্লাসটাতে আমরা তোমাদের চ্যাপ্টার 7 যেটা ফিজিক্স ফার্স্ট পেপারের, তোমরা অনেকে অনেক আগে এটা পড়ে আসছো, অনেকের একদম ধরাই হয় নাই, টাচই করো নাই। কলেজে পড়ায় গেছে, ভাইয়া পড়ায় গেছে, স্যার পড়ায় গেছে, বাট তোমার পড়া হয় নাই। তো এই চ্যাপ্টারটাতে কিন্তু আমাদের শর্ট সিলেবাস যখন ছিল, লাইক তোমাদের সিনিয়র ব্যাচদের, তখন কিন্তু শুধুমাত্র ইয়াংয়ের গুণাঙ্ক, বাদবাকি গুণাঙ্ক এবং পয়সনের অনুপাত পর্যন্তই ছিল। বাট ফুল সিলেবাসের ভিতরে কিছু ক্রুশাল পার্ট আছে যেটার মধ্যে অবশ্যই আমাদেরকে উল্লেখ করতে হবে, যেটার নাম সেটা হচ্ছে ভাই তোমার পৃষ্ঠটান। এবং মজার কথা, এই পৃষ্ঠটান তোমার যদি ঠিক মতো বোঝা থাকে, এটার সাথে তুমি পৃষ্ঠ শক্তি অটোমেটিক্যালি বুঝে যাবা, স্পর্শকোণ বুঝে যাবা, এমনকি প্রান্তবেগ বুঝতেও তোমার এটাতে অনেক বেশি হেল্প করে। তো এই ক্লাসটাতে আমি তোমার কাছ থেকে নেক্সট মাত্র 50 মিনিট নিব। 50 মিনিট, এখন সময় যত ফাস্ট চায়, তুমি এমনিতেই মোবাইলে স্ক্রল দিলে 2 ঘন্টা চলে যাবে। আমি তোমাকে রিকোয়েস্ট করব, এই 50টা মিনিট মনোযোগ দিয়ে এই ফ্রি ক্লাসটা করো। তুমি দেখবে তোমার পৃষ্ঠটানের মধ্যে যত প্রকারের কনফিউশন আছে, যেটা বেসিক ফর্মুলা, সেই ফর্মুলা থেকে শুরু করে তোমার যা যা লাগে, যেমন তোমার এই ক্যাপিটাল এল বলতে কোথায় কি বোঝায়, সূচের ক্ষেত্রে কি হবে, রিংয়ের ক্ষেত্রে কি হবে, চাকতির ক্ষেত্রে কি হবে, একটা আয়তাকার বস্তুর ক্ষেত্রে কি হবে, একটা বইকে যদি আমরা প্রস্থর দিক দিয়ে ডুবাই তাহলে কি হবে, একটা সিলিন্ডারকে অর্ধেক ডুবাইলে কি হবে, উলম্বভাবে অর্ধেক ডুবাইলে কি হবে, কোনটার ক্ষেত্রে এল কি হবে, এটার পুরো একদম ডিটেইল ব্যাখ্যা তুমি এখানে পাবা এবং খুব সহজেই পাবা। তুমি একটু সময় দিতে হবে। এবং পৃষ্ঠ শক্তি যেটা, ওইটার ক্ষেত্রে একটা সাবানের ফ্রেমকে টান দিলে কি ঘটবে, সাবানের ফ্রেম বাদে যদি পানি থাকে তাহলে কি ঘটবে। আমি জানি অনেকের কাছে এই কথাগুলো একদম মাথার উপর দিয়ে যাচ্ছে, বাট তুমি টেনশন করো না, কারণ আমাদের ফাউন্ডেশন মানেই একদম জিরো থেকে তোমাকে অ্যাডমিশন পর্যন্ত প্রস্তুত করা। তার মানে নেক্সট যে 55 মিনিট বা 50 মিনিট তোমার কাছ থেকে আমি নিব, এই 50 মিনিটের টার্গেট তোমার থাকবে। তোমার প্রস্তুতি যদি এখন এই চ্যাপ্টারে একদম জিরো থাকে, এই পার্টিকুলার পৃষ্ঠটান টপিক যেখান থেকে তুমি বোর্ডে একটা সৃজনশীল অবশ্যই পাবা। এবং বুয়েটে দেখা গেছে যখন শর্ট সিলেবাস ছিল, এটা বাইরে ছিল, তখন ওরা এটার আশপাশ দিয়ে প্রশ্ন করে গেছে। সো যেহেতু ফুল সিলেবাসে ঢুকতেছে, এখান থেকে প্রশ্ন আসবে একদম 100। তো জাস্ট নেক্সট 50 মিনিটের মধ্যে এই টপিকটা তোমার মাথায় এত ক্লিয়ারলি ইনশাআল্লাহ আমি ঢুকাই দেওয়ার চেষ্টা করব, যেন তোমার নেক্সট এটা নিয়ে আর কোথাও কোনোদিন কোনোভাবে প্যারাই পড়তে না হয়। 50 মিনিটের ক্লাস করার পর আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলতে পারি, তুমি বুয়েটের প্রশ্ন থেকে শুরু করে যে কোনো ভার্সিটির প্রশ্ন, মানে কোশ্চেন ব্যাংক সলভ করতে পারবা। আর টেস্ট পেপার তো এমনিই পারবা তুমি ইনশাআল্লাহ, ঠিক আছে? সেটা থাকবে হচ্ছে আমাদের টার্গেট, জিরো থেকে তোমাকে একদম এটাতে অ্যাডভান্স পর্যন্ত বানায় দেওয়া। এবং এই ক্লাসের মাঝখানে ভিতরের দিকে তোমাদের জন্য আমার একটা খুব স্পেশাল একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজটা কি? সারপ্রাইজটা হচ্ছে ভাই, একটা কিউআর কোড তোমরা পাবা। ওই কিউআর কোডটা স্ক্যান করলে, মানে মোবাইল দিয়ে জাস্ট কিউআর কোডটা স্ক্যান করবা বা স্ক্রিনশট নিয়ে ওইটা স্ক্যান করলেই তুমি এই পুরো চ্যাপ্টার 7, মানে শুধুমাত্র পৃষ্ঠটান না, ফিজিক্স ফার্স্টের চ্যাপ্টার 7-এর উপরে বানানো আমার নিজস্ব নোট, যে নোটটা পড়ে আমি বুয়েটে চান্স পেয়েছি এবং আমার এইচএসসি লাইফ নটরডেম কলেজের পুরো লাইফ পার করছি, সেই নোটটা তুমি কমপ্লিটলি বিনামূল্যে ডাউনলোড করতে পারবা। সো দ্যাটস ওয়াই ক্লাসটা পুরোটা করার অনুরোধ রাখলো, সব দিক দিয়ে তোমার লাভ। আসসালামু আলাইকুম সবাইকে, চলে যাই ক্লাসে। এই পর্যায়ে আমরা পড়াশোনা করতেছি পৃষ্ঠটান, পৃষ্ঠ শক্তি, স্পর্শকোণ এবং কৈশিকতা। এটাই আমাদের জাস্ট যতটুকু বাকি আছে, কিচ্ছু না, সহজ কনসেপ্ট। পৃষ্ঠটানটাকে আমরা একটু বুঝি। পৃষ্ঠটান জিনিসটা কি? আহ তুমি তো অবশ্যই ছোটবেলায় এরকম কিছু ম্যাথ করছো, যে মনে করো একটা কাগজের পেজ আছে, ওই পেজটা থেকে আমি একটা ধরো বল বানাবো, তো বলের ব্যাসার্ধ কত হবে, তো কাগজের হচ্ছে গিয়ে তোমার দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, তো কাগজটাকে মোড়ায় একটা বল বানাবো, বলের ব্যাসার্ধ কত হবে। ম্যাথ যদি করে না থাকো, আমি তোমাকে একটা সহজ ব্যাপার বলে দিই। দেখো, তুমি যতক্ষণ না পর্যন্ত একটা বস্তুর ভৌত অবস্থার পরিবর্তন ঘটাচ্ছ, ততক্ষণ পর্যন্ত বস্তুটার আয়তন অলওয়েজ ফিক্সড থাকে। একটু রিলেট করাই দিই, যেমন ধরো একটা তার টেনে তুমি লম্বা করছো, তখন তুমি কি করো মনে আছে? এ ইন্টু এল ইকুয়ালস টু এ প্রাইম ইন্টু এল প্রাইম করো। কেন করো? যতক্ষণ পর্যন্ত ওর ভৌত অবস্থা একই আছে। ভৌত অবস্থা মিনস, ও মনে করো কঠিন কঠিন আছে, তরল তরল আছে, বায়বীয় বায়বীয় আছে। এই ঘটনায় যতক্ষণ সে থাকতে পারে, তার ক্ষেত্রফল চেঞ্জ হতে পারে, দৈর্ঘ্য চেঞ্জ হতে পারে, তার সবকিছু চেঞ্জ হতে পারে, বাট এমন ভাবে চেঞ্জ হবে যেন তার আয়তনটা ফিক্স থাকে। এই কনসেপ্টে যারা বুঝো, পৃষ্ঠটান খুব সহজ তোমার জন্য। চিন্তা করো, এইটা হচ্ছে পানির একটা পৃষ্ঠ। মানে পানির পৃষ্ঠের উপরে মনে করো একটা সুই এসে পড়ছে, সুচ যেটা ওই যে কাপড় সেলাই করে, সুচ এসে যখন পড়ে, স্বাভাবিকভাবে পানির পৃষ্ঠটা একটু নিচের দিকে নেমে যাবে,
তাই না? একটা যদি টান করে একটা চাদর চিন্তা করো, সব পাশ দিয়ে সবাই ধরে রাখছে, উপরে যদি কিছু একটা পড়ে চাদরটা একটু নিচের দিকে চলে যায়। তো প্রথমে কিন্তু পৃষ্ঠটা সমতল ছিল, যেই কিছু একটা পড়লো পৃষ্ঠটা কিন্তু এরকম একটু বক্রতল, একটু কার্ভড হয়ে গেল। এই যে কার্ভড হয়ে গেল, এই অবস্থায় তার যে ঘটনাটা ঘটে তার ক্ষেত্রফল বেড়ে যায়। কিন্তু সকল বস্তু চায় যেন তার ক্ষেত্রফল ক্ষেত্রফল এবং বিভব শক্তি মিনিমাম থাকে। এটা সব বস্তু চায়। যেমন বিভব শক্তিটা তুমি রিলেট করতে পারবা যে সব বস্তু উপরে রাখলে নিচে পড়ে যায় কেন? কারণ উপরে থাকলে এইচ এর ভ্যালু বেশি ভূমি থেকে, বিভব শক্তি বেশি, নিচে পড়ে গেলে এইচ এর ভ্যালু কমে যায়, বিভব শক্তি কমে যায়। তার মানে সবাই তার যেমন বিভব শক্তি সর্বনিম্ন রাখতে চায়, ঠিক একইভাবে সে তার ক্ষেত্রফলটাও সর্বনিম্নই রাখতে চায়। যার কারণে ধরো পানির পৃষ্ঠটা এরকম ছিল, তুমি এটার উপরে যখন একটা সূচ ফেলাইতেছো, ধরো এরকম একটা সূচ ফেলাইছো, পানির পৃষ্ঠটা আলটিমেটলি হালকা একটু কার্ভ হয়ে যায়। হ্যাঁ ভাই, সূচ অনেক ছোট, পানির তল ছোট, আমরা খালি চোখে এটা দেখতে পারি না, বাট কেউ যদি এটা অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখে সে বুঝবে যে পানির তলটা এরকম হালকা একটু কার্ভ হয়ে গেছে সূচটা পড়ার কারণে। এই যে কার্ভ হয়ে গেল, এই কার্ভটা যেন না হয় এই কারণে এইখান থেকে একটা বলের উদ্ভব হয়, যে বলটা তাকে টান করে ধরে রাখে। এই যে বলটা, এটাই হচ্ছে পৃষ্ঠটান। এখন পৃষ্ঠটান সরাসরি বল হইলেও পৃষ্ঠটানের সংজ্ঞায় একটু ঝামেলা আছে, যার কারণে পৃষ্ঠটানের একক আমরা পাই সবসময় নিউটন পার মিটার। কারণ কি? কারণ এটা হচ্ছে একক দৈর্ঘ্যে অনুভূত বল। তার মানে এটার সাথে দৈর্ঘ্যের একটা সম্পর্ক আছে। মানে ধরো সূচটার পুরা দৈর্ঘ্যে তোমার বল অনুভব করতেছে ক্যাপিটাল এফ, ঠিক আছে? ধরো এল দৈর্ঘ্যে বল আছে এফ, তাহলে একক দৈর্ঘ্যে কত? এফ বাই এল। এই এফ বাই এল কে আমরা বলি পৃষ্ঠটান, যেটাকে প্রকাশ করা হয় ক্যাপিটাল টি দ্বারা। একক কিভাবে নিউটন পার মিটার হয়েছে? এফ এর একক নিউটন, এল এর একক এসআই মিটার। তাহলে কি আসবে? নিউটন পার মিটার আসবে। সিম্পল। তো এই যে কনসেপ্টটা, যে সকল বস্তু তার ক্ষেত্রফল এবং বিভব শক্তি সর্বনিম্ন কিংবা মিনিমাম রাখতে চায়, এইটার কারণেই আমরা সবসময় দেখি যে আমাদের বৃষ্টির ফোঁটা গোল হয়। বৃষ্টির ফোঁটা গোল হওয়ার মেইন কারণ এটা, যে বৃষ্টির ফোঁটা গোল থাকলে তার ক্ষেত্রফল সর্বনিম্ন হয়। আয়তন একই থাকে, ভি সেমই থাকে, আয়তন একই থাকে, বাট তার ক্ষেত্রফল সর্বনিম্ন হয় এবং তার পৃষ্ঠটান সব থেকে বেশি হয়। ঠিক একইভাবে পানির পৃষ্ঠ সমতল কেন হয়? কারণ তার আয়তন একই থাকে, তার ক্ষেত্রফল মিনিমাম হয় এবং পৃষ্ঠটান বেশি হয়। তাহলে এই জিনিসটা তোমার মাথার মধ্যে যদি একটু ঢুকাইতে পারো ভালো মতো, নেক্সট লেসন গুলো একদম ডাল ভাত। কি জিনিসটা? যে কোনো বস্তু, এটা সর্বজনীন কথা, যে কোনো বস্তু তার আয়তন সবসময় ফিক্সড রাখে, এখানে রাখতে চাওয়ার কিছু নাই, সবসময় ফিক্সড থাকে। তার ভৌত অবস্থা একই থাকলে আয়তন একই থাকবে, তবে সে তার ক্ষেত্রফল এবং বিভব শক্তি, যেটাকে আমরা ইপি বলি, পোটেনশিয়াল এনার্জি, এই দুইটাকে সবসময় মিনিমাম রাখতে চায় এবং তার পৃষ্ঠটানকে সর্বোচ্চ রাখতে চায়। কারণ কি? কারণ পৃষ্ঠটান সর্বোচ্চ থাকলেই তার ক্ষেত্রফল মিনিমাম থাকে। চিন্তা করো, পৃষ্ঠটান যদি বেশি হয় এই জিনিসটা স্ট্রেট হয়ে যাবে, তাহলে ক্ষেত্রফল তার মিনিমাম হবে। ক্ষেত্রফল মিনিমাম মানে বিভব শক্তি আমাদের মিনিমাম হচ্ছে। দ্যাটস ওয়াই ওই ক্ষেত্রফল মিনিমাম করার জন্য তার পৃষ্ঠটান লাগে কি? সর্বোচ্চ। তাহলে এখান থেকে কি বুঝলাম? যে কোনো বস্তু কি চায়? তার ক্ষেত্রফল সর্বনিম্ন রাখতে চায়, বিভব শক্তি সর্বনিম্ন রাখতে চায় এবং পৃষ্ঠটান সর্বোচ্চ রাখতে চায়। এই হচ্ছে যে কোনো বস্তু যেটা চায়, এবং এর বদৌলতে আলটিমেট রেজাল্ট কি পায়? তার আয়তন সবসময় একই থাকে যতক্ষণ না তার ভৌত অবস্থার কোনো প্রকারের পরিবর্তন হচ্ছে। এই হইতেছে মোটামুটি পৃষ্ঠটানের শুরুতে। এখন একটু সংজ্ঞায় চলে আসে, বইয়ের বোরিং সংজ্ঞা, বাট আমি তোমাকে সহজ করে বুঝাই দিচ্ছি। পৃষ্ঠটান এটা সবসময় একটা স্পর্শকীয় বল, স্পর্শকীয় আনুভূমিক বল। এখন কোথার স্পর্শকের সাথে ভাই কোথায় কাজ করে, কেমনে কি করে, সেটা আমরা একটু দেখি। আনুভূমিক কেমনে? সংজ্ঞাটা, বইয়ের সংজ্ঞাটা পড়তেছি, এখান থেকে জ্ঞানমূলকে অনেক প্রশ্ন আসে, লাইক পৃষ্ঠটানের সংজ্ঞা, স্পর্শকোণের সংজ্ঞা, এগুলো থেকে সরাসরি জ্ঞানমূলকের প্রশ্ন আসে, ঠিক আছে? এই কারণে একটু দেখায় রাখতেছি, এবং অ্যাডমিশনের কনসেপ্টে যখন আমরা যাচ্ছি এটা একটু কাজে আসবে। কোন তরল পৃষ্ঠের উপর যদি একটা রেখা আমরা কল্পনা করি, এই যে তরল পৃষ্ঠ, এটার উপরে আমরা একটা রেখা কল্পনা করছি, ঠিক আছে? এই যে একটা রেখা কল্পনা করছি, এই রেখা কল্পনা করা হলে তবে ওই রেখার প্রতি একক দৈর্ঘ্যে, জায়গাটি একটু মার্ক করতে হবে, প্রতি একক দৈর্ঘ্যে, দেখছো বলছে না যে পৃষ্ঠটান হচ্ছে প্রতি একক দৈর্ঘ্যে হয়, প্রতি একক দৈর্ঘ্যে রেখার সাথে লম্বভাবে, দেখো রেখার সাথে লম্বভাবে চিন্তা করছি, যে হলুদ লাইন গুলো একটু খেয়াল করো, প্রত্যেকটা রেখার সাথে লম্বভাবে, যে এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, সব 90 ডিগ্রি লম্বভাবে, এবং পৃষ্ঠের স্পর্শক। কেন স্পর্শকীয় বল বুঝছি? এটা হচ্ছে পৃষ্ঠের স্পর্শক। পৃষ্ঠের স্পর্শক রূপে রেখার উভয় পাশে যে সকল বল ক্রিয়া করে তাকে ওই তরলের পৃষ্ঠটান বলে। কঠিন লাগতেছে, আমি একটু সহজ করে বলি। মনে করো এইটাই হচ্ছে তোমার সুইটা, এই মনে করো তোমার ইয়াটা, এটা হচ্ছে জলাধার একটা,
বুঝছো জলাধারটা এরকম ছিল তো, এরকম ছিল তো, মনে করো কিছু পড়বে না এমন একটা ভাবে ধরে নিয়ে আমি এরকম করে ফেলছি। মানে আমরা বেসিক্যালি জলাধারের উপর থেকে দেখলে যেমন দেখবো সেটা হচ্ছে এখানে বোর্ড আইকে দেখাচ্ছে। মনে করো হাতটা এরকম ছিল, এখানে আমি দেখতেছিলাম, এখন তোমাদের দেখানোর জন্য আমি হাতটা এরকম করলাম, এই যে গোলটা। এখন মনে করো এটার ভিতরে একটা সূচ আছে, এটা হচ্ছে তোমার সূচ, ঠিক আছে, গেল, খুব সিম্পল। এখন এটা তো পৃষ্ঠ, পানির পৃষ্ঠ, সূচটা রাখার কারণে এটা একটু ভিতরের দিকে চলে গেছে, কারণ আমরা চিন্তা করতেছি হাতটা এরকম, হাতটা একটু কারো হয়ে গেছে, ভিতরের দিকে চলে গেছে, স্বাভাবিক। ব্যাক আনার জন্য কি ঘটবে, পৃষ্ঠ টান অ্যাপ্লাই হবে। পৃষ্ঠ টান কিভাবে অ্যাপ্লাই হয়, প্রত্যেকটা যে বল পৃষ্ঠ টানের যে প্রত্যেকটা রেখা যাবে, সে প্রত্যেকটা রেখা হচ্ছে আমাদের এই রেখাটা বা এই সূচটার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যাবে। লেখায় আছে দেখবে যে রেখার সাথে 90 ডিগ্রি, মানে এখানে যতগুলো বলই আসবে, আমি একটা বল দিয়ে দেখাই, এটা হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে উভয় পাশে কাজ করবে। উভয় পাশে দুই দিক থেকে ওকে টান দিয়ে সোজা করার চেষ্টা করা হবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু। এখন চিন্তা করো এই পুরা সূচটা দৈর্ঘ্য কত, ক্যাপিটাল এল ধরে নাও, ক্যাপিটাল এল, তাহলে পুরা দৈর্ঘ্যে মানে এল দৈর্ঘ্যে যদি আমাদের পৃষ্ঠ টান লাগে এফ, তাহলে একক দৈর্ঘ্যে কত লাগে, এফ বাই ক্যাপিটাল এল। এই এফ বাই ক্যাপিটাল এল কে আমরা বলি পৃষ্ঠ টান ইকুয়ালস টু ক্যাপিটাল টি। এখন এখানে কিছু ঝামেলা আছে, এই যে ক্যাপিটাল এলটা তুললা, এইটার সাথে কিছু ব্যাপার আছে। আগে স্পর্শকীয় কোথায় এটা একটু বোঝা নেই। স্পর্শক মিন্স এই যে যদি পৃষ্ঠটা হয়, বলগুলো কিন্তু এক্স্যাক্টলি এরকম বাইরের দিকে কাজ করে, বাইরের দিকে, স্পর্শক বরাবর। মানে এই যে পৃষ্ঠটা, আমি বুঝতে পারছি কিনা জানি না, মনে করে এই তো, এই না সূচটা এখানে রাখছো, মনে করে এই যে সূচ এরকম আছে, এটাকেই তো আমি এইভাবে দেখাইছি, রাইট, এই যে এইভাবে দেখাইছি। এই যে এই বরাবর সবগুলা বল কাজ করে, যে এরকম এইদিকে, 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 বাট প্রত্যেকটা কিন্তু, এটা যদি তল হয়, খেয়াল করবা তলের স্পর্শক বরাবর সবগুলা বল আছে, তলের স্পর্শক বরাবর সবগুলো বল আছে। আবার খেয়াল করে এটা হচ্ছে তল, উপরিতল, পৃষ্ঠতল, কিন্তু নামটা আরেকটা জিনিস বুঝো, পৃষ্ঠতল নামের সাথে পৃষ্ঠ আছে, পৃষ্ঠ টান এইটা কিন্তু শুধুমাত্র পৃষ্ঠেই কাজ করে, আর কোথাও কিন্তু কাজ করে না, পৃষ্ঠেই কাজ করে। এটা কিন্তু ভিতরে কাজ করে না, মানে পানির ভিতরে কিন্তু পৃষ্ঠটান নাই, একদম পানির পৃষ্ঠে কাজ করে। পৃষ্ঠটান মানে কি, আগে একটু লিখে রাখো, এটা হচ্ছে স্পর্শকীয় বল, আনুভূমিক বল, এবং এটা শুধুমাত্র কোথায় কাজ করে, পৃষ্ঠেই কাজ করে, পৃষ্ঠেই কাজ করে, কারণ নামই পৃষ্ঠটান ভাই, মানে উপরিতলেই কাজ করে, সারফেসেই কাজ করে। ঠিক আছে, এবার চিন্তা করো এই সারফেসে যখন তুমি শুয়ে রাখছো, বলগুলো কেমনে কাজ করে, এই সারফেসের সাথে, এই পৃষ্ঠের সাথে স্পর্শক বরাবর বাইরের দিকে এরকম লম্ব ভাবে কাজ করে, প্রত্যেকটা প্রত্যেকটা ওই বস্তুটার সাথে লম্ব বরাবর কাজ করে। ঠিক আছে, এই হচ্ছে পৃষ্ঠ টান। এখন একটা জিনিস বুঝতে হবে ভাই, শোয়ের দৈর্ঘ্য আমরা চিন্তা করতেছি, মনে করেন শোয়ের দৈর্ঘ্য আমরা চিন্তা করতেছি স্মল এল। আচ্ছা, বল তো সব দিকেই লাগলো, স্মল এল এর এই পাশেও আসলো, এই পাশেও আসলো, তাহলে কি আমরা ক্যাপিটাল এল যেটাকে বলতেছি, এটা মানে কি আসলে 2 ইন্টু স্মল এল হবে? কারণ দুই পাশেই তো ফোর্স আছে। তোমার কথা কিন্তু বেশ অনেকটাই সত্য, আমরা এটা নিয়ে একটু চিন্তা ভাবনা করবো এখনই। তার আগে পৃষ্ঠটান জিনিসটা আমরা বিশ্বাস করতেছি একদম ক্লিয়ার হয়ে গেছে যে পৃষ্ঠটান হইতেছে ভাই প্রথমত এইটা ওই বস্তুটার সাথে লম্বভাবে কাজ করে, লম্বভাবে কিন্তু খাড়া উপরের দিকে কাজ করে না, লম্ব বরাবর পৃষ্ঠের থেকে বাইরের দিকে কাজ করে। মনে করো সুইটা আছে এরকম, সুইটা আছে এরকম এই দিকে 90 ডিগ্রি বরাবর এরকম বাইরের দিকে কাজ করে, 90 ডিগ্রি বরাবর এরকম ভিতরের দিকে কাজ করে, স্পর্শকীয় ভাবে পৃষ্ঠটানটা কাজ করে, এবং এই জিনিসটা শুধুমাত্র ভাই পৃষ্ঠেই কাজ করে, আর কোথাও কিন্তু কাজ করে না। আমি বিশেষ করি ভাই এত কিছু বলার পরে এখন এই জিনিসটাকে সাজায় লিখতে পারবা, জাস্ট মাথায় রাখবা কি কি। সেটা হচ্ছে একে তো বস্তুটার সাথে লম্বর দিকে কাজ করবে, তলের সাথে স্পর্শক রূপে কাজ করবে, এবং প্রতি একক দৈর্ঘ্য ক্যালকুলেট করতে হবে, আদারওয়াইজ আমাদের এই এফ বাই এল কিন্তু আসবে না। এই তিনটা জিনিস তুমি একটু খেয়াল করে দেখো, যে একক দৈর্ঘ্যে একটা কনসেপ্ট, দেন হচ্ছে লম্বভাবে দুইটা কনসেপ্ট, আর হচ্ছে পৃষ্ঠের স্পর্শক তিনটা কনসেপ্ট, শেষ। এটা হচ্ছে তোমার পৃষ্ঠটান, এই হচ্ছে তোমার পৃষ্ঠটানের ফর্মুলা আসছে তোমার। ঠিক আছে, এন্ড এটাকে আমরা আনুভূমিক বল বলতেছি, এবং এটাকে আমরা স্পর্শকীয় বলও বলতেছি। এই পর্যন্ত মোটামুটি আমাদের নরমাল ব্যাপারটা। এখন এই যে এফ বাই ক্যাপিটাল এল তুমি পাইলা, এই এফটা কোথায় কোথায় অ্যাক্টিভেট করে একটু আমরা একটু সংজ্ঞায় যাই, তাহলে তুমি বুঝবা। দেখো এই যে রেখার উভয় পাশে যে সকল বল ক্রিয়া করে, তার মানে ক্যাপিটাল এফটা কিন্তু একটা কাইন্ড অফ সাম অফ ফোর্সেস, অনেকগুলো বলের সমষ্টি। আমি এখানে ব্যাক আসবো, বাট মাঝখানে একটা ছোট্ট প্রশ্ন করি তোমার। তুমি অনেকে বলতে পারো যে ভাই পানির ভিতরে সুই ভাসে কেন? এটা কেন ভাসে বলতো? কারণ সুইটা ডুবে গেলে পানির পৃষ্ঠটা বক্র হয়ে যায়, ওকে ভাসানোর জন্যই পৃষ্ঠটা সোজা হয়ে থাকে। এখন তুমি অনেকে বলবা যে ভাই পৃষ্ঠটানের কারণে কি সুই ভাসে? প্রবণতা আছে, সান্দ্রতা আছে, তোমার কথা সত্য, প্রবণতা আছে, সান্দ্রতা আছে, প্রত্যেকটা জিনিসই বস্তুকে ভাসতে সাহায্য করে। তবে জিনিসটা যখন একটা সুই হয়ে যায়, একটা মাছি হয়ে যায়,
একটা মশা হয়ে যায়, মানে অতি ক্ষুদ্র বস্তু যখন হয়ে যায় তখন ওদের ক্ষেত্রে প্লবতা বা সান্দ্রতা অতটা অ্যাক্টিভেটলি কাজ করতে পারে না, মানে অতটা অ্যাক্টিভলি কাজ করতে পারে না। ওই বলগুলা খুব ছোট হয়, যে এতটা ছোট হয় যে ওর ওজনের থেকেও অনেক কম থাকে, যার কারণে ওজনের কারণে সে ডুবে যাইতো যদি না পৃষ্ঠ টান থাকতো। বুঝতে পারছি? তার মানে পৃষ্ঠ টান অতি ক্ষুদ্র বস্তুর ক্ষেত্রে সাধারণত কাজ করে। এবং এই যে সুই পানিতে দিলে ভাসে কেন, সুই কিন্তু পানিতে ভাসার জন্য প্লবতা বা সান্দ্র বল দায়ী না, কারণ সুইয়েরও মানে ক্ষেত্রটা খুব ছোট। ঠিক আছে, ওর ক্ষেত্রে মেইনলি ভাষার মেইন কারণ কি ভাই? পৃষ্ঠটান। ঠিক আছে, আচ্ছা এইবার আসি, এখানে আসি যে সকল বল, তার মানে এই এফটা কিন্তু একটা সাম অফ বল। আচ্ছা এই এফটা তাহলে কি বলতো? ওর যত জায়গা দিয়ে, আবার কথাটা এখানে ভালো মতো শুনবো, ওর যত জায়গায় পানি লাইগা আছে, ওর পৃষ্ঠে যত জায়গায় পানি লাইগা আছে সেইখানে যত বল আছে সবই হচ্ছে এফ। আবার বুঝো, খেয়াল করো, এই যে সুইটা, এই যে তোমার সুইটা, এই যে তোমার সুইটা, এই যে সুই, এই সুইয়ের পৃষ্ঠের দিকে, পানির পৃষ্ঠের দিকে যদি চিন্তা করো, কোথায় কোথায় পানি লেগে আছে চিন্তা করো। এই সাইড পুরাটা পানিতে ভেজা, স্মল এল, এবং এই সাইড পুরাটা পানিতে ভেজা, এটাও স্মল এল। তাহলে ক্যাপিটাল এফ কিন্তু এই স্মল এলেও কাজ করে, এই স্মল এলেও কাজ করে, দুই পাশের স্মল এল আছে কিন্তু, মানে পানি এই পাশেও আছে এই পাশেও আছে, দুইটা স্মল এল আসছে। তার মানে এই এফ কিন্তু আমাদের টোটাল এই 2L এ কাজ করে। এবং এই ক্যাপিটাল এলটা কি জানো? যেখানে যেখানে এফ কাজ করে সেইটার দৈর্ঘ্য। তাহলে এফ কোথায় কোথায় কাজ করে? 2L এ কাজ করে, তার মানে ক্যাপিটাল এল এর বদলে বসবে হচ্ছে তোমার এই ক্ষেত্রে 2 ইন্টু স্মল এল। আমি জানি একটু কনফিউজ লাগতেছে তোমার কাছে, আরো কিছু জিনিসপত্র দেখলে তোমার ক্লিয়ার হয়ে যাবে। পৃষ্ঠ টানের সাথে আমি একটু পরে পৃষ্ঠ শক্তি টানবো, বাট তার আগে কিছু জিনিসপত্র আমরা একটু দেখে নিই। টি ইকুয়ালস টু এফ বাই ক্যাপিটাল এল। এফ হচ্ছে টোটাল বল, খেয়াল করতে হবে টোটাল বল, দিস ইজ দ্য সামেশন অফ ফোর্সেস। যতগুলা বল কাজ করে, কোথায় কোথায় বলগুলা কাজ করে? যে বস্তুটার যেই যেই জায়গায় তরলের পৃষ্ঠের উপরে কিন্তু, নিচে কিন্তু না, পৃষ্ঠের উপরে বস্তুটার যেই যেই জায়গায় বলটা কাজ করে সেইটাকে বলবো ক্যাপিটাল এল। আর কোথায় কোথায় বলটা কাজ করে? যেই যেই জায়গায় বস্তুটাতে পানি লেগে থাকে, পানি মানে তরল লেগে থাকে, তরলকে পানি বলতেছে আর কি, যে কোনো তরল। তরল লেগে না থাকলে তো আর ভাই লাভ নাই, মানে বল অ্যাক্টিভেট হওয়ার কোনো জায়গায় নেই, কারণ পৃষ্ঠটান তো তরলের টান, তাই না? তরলের বল। এখানে আমি লিখে রাখছি যে ক্যাপিটাল এল এর পরিচয় হচ্ছে বস্তুর যে দৈর্ঘ্য জুড়ে এফ অ্যাক্টিভ। এইটা একদম মুখস্থ যারা করতে পারবা, পৃষ্ঠটান নিয়ে আর কোনো জায়গায় ঝামেলা আটকাবে না। আবার দেখো, ক্যাপিটাল এল কি ভাই? বস্তুর পৃষ্ঠটান, পৃষ্ঠ শক্তি, কোনো জায়গায় ঝামেলা হবে না। বস্তুর যে দৈর্ঘ্য জুড়ে এফ অ্যাক্টিভ, মানে এই যে টোটাল ফোর্সটা বস্তুর যেই যেই জায়গা জুড়ে অ্যাক্টিভ, সেই দৈর্ঘ্যগুলোর সামেশন বা দৈর্ঘ্যগুলোর যোগফলই হচ্ছে তোমার ক্যাপিটাল এল। ক্যাপিটাল এফ কি? যেই যেই জায়গায় পানি লেগে আছে সবগুলো ফোর্সের সামেশন যেমন ক্যাপিটাল এফ, তোমাকে এটা যোগ করতে হবে না, পুরোটা বলেই দিবে, বাট ক্যাপিটাল এল এর ক্ষেত্রে বলে দিবে না। এটা ঠিক একই সামেশন, বাট কাহিনী কি? যেই যেই জায়গায় এফ অ্যাক্টিভ সেই সেই জায়গার দৈর্ঘ্যের সামেশনই হচ্ছে ক্যাপিটাল এল। সামেশন মানে যোগফল। আর কোথায় কোথায় এফ অ্যাক্টিভ? যেখানে যেখানে পানি লেগে আছে। তার মানে আমরা বুঝলাম যেখানে যেখানে পানি লেগে আছে সবগুলো দৈর্ঘ্য যোগ করলে আমরা ক্যাপিটাল এল পাইতেছি। ক্লিয়ার? এই দেখো লিখছি, এই বল তরল পৃষ্ঠের সারফেসে বস্তুর যে অংশ পানিতে লেগে থাকে সেখানেই অ্যাক্টিভ থাকে। আগে চিন্তা করো, তরল পৃষ্ঠের সারফেস মানে উপর জায়গাটা, ওই সারফেসে বস্তুটা আছে, এবার ওই বস্তুটা রাখার পরে ওই যে সারফেস অংশে যেখানে যেখানে পানি লেগে আছে বস্তুটার, ওইখানেই এফ অ্যাক্টিভ থাকে। বস্তুটার যেখানে যেখানে পানিতে লেগে আছে সেইখানে এফ অ্যাক্টিভ থাকে, এবং ওই এফ অ্যাক্টিভ যেখানে আছে তার মানে যেখানে যেখানে পানি লেগে আছে সেই দৈর্ঘ্যটাকে আমরা কি বলতেছি ভাই? ক্যাপিটাল এল। বইতে অনেকখানি স্মল এল দেয়, আমি এটা ক্যাপিটাল এল দিয়ে পড়ছি, কোনো সমস্যা নাই, একভাবে পড়লে হচ্ছে। এটা হচ্ছে ক্যাপিটাল এল, যেটাকে আমরা অনেক ক্ষেত্রে কার্যকরী দৈর্ঘ্য বলে, অনেকে বলে এটাকে, আমি বলতেছি না, বাট দ্য থিং ইজ যেখানে যেখানে বস্তুর যে অংশ পানিতে লেগে থাকে। জাস্ট কিচ্ছু না ভাই, এত জায়গা থেকে এই লাইনটা মুখস্থ করো। এই বল তরল পৃষ্ঠের সারফেসে বস্তুর যে অংশ পানিতে লেগে আছে, বস্তুর যে অংশটা পানিকে স্পর্শ করে আছে বা পানির সাথে কোনো রকম একটা টাচে আছে, সেই জায়গাটাতেই এই এফ অ্যাক্টিভ থাকে, আর এফ যেখানে অ্যাক্টিভ থাকে সেটাই হচ্ছে আমাদের ক্যাপিটাল এল। এই হচ্ছে ওভারঅল কাজ। এবার একটু চিন্তা করো, আমি তোমার একটু ভাবাই জিনিসটা। মনে করো এই হচ্ছে পানি, হ্যাঁ পুরাটা পানি, পানিটার ভিতরে এরকম গোল একটা সিলিন্ডার আছে, এবং সিলিন্ডারটা এক্স্যাক্টলি পানির তল থেকেই ভাসা, মানে সম্পূর্ণ নিমজ্জিত, যেটা পড়ছিলাম না যে একদম তলের সাথেই ভেসে আছে, ওই ঘটনা। তুমি আমাকে বলো তো, এখানে জানলে আমরা বুঝলাম টোটাল ফোর্স হচ্ছে ক্যাপিটাল এফ, এটা আমরা বাইর করতে পারছি। ক্যাপিটাল এল কত? তোমার কাছে মনে হতে পারে যে ভাই পানি তো নিচেও আছে, ক্যাপিটাল এল মনে হয় এই জিনিসটার পুরাটার পরিধি যোগ করে, মানে বক্র পৃষ্ঠের ক্ষেত্রফলটা আমাকে নিতে হবে বা সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল নিতে হবে, বাট ঘটনা কিন্তু এটা না।
আমাদের কি নিতে হবে একটু খেয়াল করো, আবারও দেখে আসো। এই যে এই কারণে বলছে বারবার, দেখো যে সারফেসে বস্তুর যে অংশ পানিতে লেগে আছে, তার মানে শুধুমাত্র পৃষ্ঠটান কি নামেই পৃষ্ঠ আছে, তার মানে কাউন্ট হবে শুধুমাত্র সারফেস। তাহলে এবার এখানে খেয়াল করো, সারফেস কই, পানির সারফেসটা কই, পানির সারফেস হচ্ছে এই যে উপরে। তাহলে আমার সারফেস পড়ছে কোন জায়গাটাতে ভাই, সারফেস পড়ছে এই যে এতটুকু। তাহলে আমাদের ক্যাপিটাল এল কি আসবে বলতো, পানিটা লিটারালি এটাকে ঘিরায় আছে না পুরোটা, নিচেরটাও ঘিরায় আছে, কিন্তু সারফেসে কতটুকু ঘিরায় আছে, খালি এতটুকু বৃত্তের পরিধি না। এই বৃত্তের ক্ষেত্রফল যদি আর হয়, পরিধি কত 2πr, তাহলে ক্যাপিটাল এল এখানে কি আসবে 2πr আসবে। বুঝছো এবার? অনেকে কি করবে জানো, 2πr কে আবার এটার দৈর্ঘ্য যদি h হয় 2πr ইনটু h করবে, যেটাকে আমরা বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল বলি। ঘটনা কিন্তু ওইটা না। হ্যাঁ, পানি এই সব জায়গাতেই লাইগা আছে, কিন্তু এই সব জায়গা তো তোমার পৃষ্ঠে নাই, সারফেসে আছে। কে সারফেস আছে খালি শুধু ওর এই মুখটা। এই মুখের ক্ষেত্রফল কত চিন্তা করো, সিলিন্ডারের মুখ কেমন থাকে, গোলাকার থাকে না, বৃত্তাকার থাকে না। তো ওইটার ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে ওইটার পরিধি কি হবে 2πr। পরিধি মানে তোর চারপাশ ঘিরে আসলে যতটুকু দৈর্ঘ্য অতিক্রম হয়, তাহলে পানি তোর চারপাশ ঘিরে আছে, তাহলে ক্যাপিটাল এল কি হবে, যত জায়গায় পানি লেগে আছে সারফেসে বস্তুর যে অংশ পানিতে লেগে আছে, সারফেস হচ্ছে এই জায়গাটা সারফেস, এখানে বস্তুর পানি লেগে আছে খালি এতটুকু জায়গায়, তাহলে এল হচ্ছে 2πr। ক্লিয়ার? নিচের গুলা কিন্তু কাউন্ট আসলো না। তাহলে পৃষ্ঠটানে টি ইকুয়ালস টু এফ বাই ক্যাপিটাল এল বসাবা, এফ তুমি জানো, ক্যাপিটাল এল কি এই ক্ষেত্রে 2πr। বুঝছো এবার? তাহলে এইবার আমরা ভাই যে কাজটা করবো, আশা করি এগুলো একদম ক্লিয়ার। আমি তোমাকে আবারও বলতেছি, জাস্ট এই লাইনটা যদি কেউ মুখস্থ করতে পারে, পৃষ্ঠটান তার খাওয়া হয়ে গেছে। ঠিক আছে? কি কি মুখস্থ করবে এখান থেকে, আগে খেয়াল করো সারফেস। সারফেসে বস্তুর যে অংশে পানি লেগে থাকে, সারফেসে পানি, সারফেসে পানি, সারফেসে বস্তুর যে অংশে পানি লেগে থাকে সেখানে এফেক্টিভ, এবং সেই জায়গাটাকে আমরা ক্যাপিটাল এল এর মধ্যে আনতেছি। সব দৈর্ঘ্যগুলো যোগ করে ক্যাপিটাল এল পাবো। সূচের ক্ষেত্রে এক পাশের স্মল এল কাউন্ট হচ্ছে, ওইটা সারফেসে আছে এবং পানিও লেগে আছে। আরেক পাশের স্মল এল আছে, সূচ এরকম, এই পাশেও পানি এই পাশেও পানি, তো ওই পাশের স্মল এলটাও নিচ্ছি, দুটো যোগ করে ক্যাপিটাল এল পাচ্ছি 2l। ঠিক আছে? এবার আসো আমরা কয়েকটা উদাহরণ দিয়ে দেখি। যেমন ধরো ভাই, এল দৈর্ঘ্যের সূচ, আমরা আগে চিন্তা করছি ক্যাপিটাল এল কোসে 2l হবে, তুমি একটা পানিতে যদি সূচটা দিয়ে দাও, এর এই পাশেও পানি এই পাশেও পানি, মানে এই দিকেও পানি এই দিকেও পানি, তার মানে এই পাশের দৈর্ঘ্য স্মল এলেও পানি আছে, আবার এই পাশের দৈর্ঘ্য স্মল এলেও পানি আছে, তাহলে 2l হবে। সূচের পুরুত্ব আমরা নেগলিজিবল ধরি, দ্যাটস ওয়াই এই পাশটা আমরা নিতেছি না। বাট সূচটা যদি কোনো কারণে একটা আয়তাকার বস্তু হইতো, তাহলে কিন্তু তার দুইটা দৈর্ঘ্য দুইটা প্রস্থ নিতে হইতো। এটা কি ইমাজিন করো, মনে করো পানির পাত্র এরকম, পানির পাত্র এরকম, আমি পাত্রটাকে এরকম করে বোর্ডের উপরে ফেলায় চিন্তা করতেছি, এভাবে দেখতেছি। মানে তুমি এমনি দেখবে যেমন হয়তো, এইদিকে তাকালে ঠিক একই। হাতে পানি আছে ধরো, সূচ আছে, যে সেটারে আমি এরকম করে ফেলেছি তোমার দেখানোর জন্য, এখানে আমি বোঝাচ্ছি সবকিছু। ঠিক আছে? আমি এখানে ইমাজিনেশন করাচ্ছি। মনে করো একটা মোটা রিং পানিতে ডুবে আছে, ঠিক একইভাবে চিন্তা করো, এই মনে করো তোমার একটা মোটা রিং। হ্যাঁ, মোটা রিং মানে কি, ওর একটা পুরুত্ব আছে। ঠিক আছে? এই যে এইটা হচ্ছে একটা পুরুত্ব আছে, এরকম একটা পুরুত্ব আছে। ঠিক আছে? তাহলে ওর ব্যাসার্ধটাকে চিন্তা করো, ধরো এই ব্যাসার্ধটা কত হবে, এটা ধরো r2, আর ধরে নাও এই ব্যাসার্ধটা হচ্ছে r1। দুইটা ব্যাসার্ধ পাইলাম। এখন এইটাকে আমরা এরকম পানির মধ্যে ফেলছি, মানে চারপাশে পুরাটা পানি, এটা কিন্তু পানিতে কেমনে রাখছি ভাই, এইভাবে রিংটা ফেলাইছি, রিংটা এরকম কয়েনটা পড়ে আছে, আমি এটাকে এইভাবে দেখাচ্ছি। এবার এই যে পানি, মানে এই মনে করো পানির বড় মুখটা। ঠিক আছে? পানির বড় মুখটা, এখানে সব পানি, আশা করি তোমরা বুঝতে পারতেছো সব। ঠিক আছে? এবং পানি কিন্তু এর ভিতরেও গেছে, পানি কিন্তু ভিতরেও গেছে। এখন বলো তো, এখানে যখন পৃষ্ঠটান বের করবা, ক্যাপিটাল এল মানে কি কি দাঁড়াবে একটু চিন্তা করো। কোথায় কোথায় কি করতে হবে, সারফেসে পানি, সারফেসে পানি, সারফেসের কোথায় কোথায় পানি লেগে আছে, সারফেসে তো আমরা দেখতেছি। মানে এটা ধরো তোমার বালতি, বালতির মধ্যে আমরা রিংটা রাখছি, এই হচ্ছে বালতির মুখ, আমরা এমনি দেখতেছি, বালতির ভিতরে গুইজা দেখতেছি। ঠিক আছে? গুইজা বালতির, মানে বালতির মুখটা থেকে আমরা দেখতেছি। তাহলে দেখো পানি কিন্তু যে এই দৈর্ঘ্যটা জুড়ে লাগে আছে, যেখানে কিন্তু পুরাটাতে পানি আছে, তাহলে এইটার মানে এই দৈর্ঘ্যটা কত, পরিধি কিসের পরিধি, বড় ব্যাসার্ধের পরিধি 2πr1। তাহলে এল ইকুয়ালস টু একটা পাইলাম 2πr1। আবার খেয়াল করো, পানি কিন্তু এর ভিতরেও আছে, যে এখানেও কিন্তু পানি ঢুকছে, তাই না? পানি তো এখানেও আছে, কারণ এটা তো ফ্ল্যাট পইড়া আছে, আমরা উপর থেকে দেখতেছি, তাহলে ভিতরেও পানি চলে আসবে রিং। এখানে যদি পানি আসে, তাহলে এতটুকুর ব্যাসার্ধ যদি r2 হয়, তাহলে এই যে এতটুকু জিনিস, এই যে এতটুকু জিনিস যেখানে পানি লেগে আছে, এটার পরিধি কত হবে বা দৈর্ঘ্য কত হবে, 2πr2 হবে। তাহলে প্লাস 2πr2। ক্লিয়ার? মোটা রিং এর ক্ষেত্রে ঘটনা কি ঘটলো, একদম ক্লিয়ার। এবার চিন্তা করো, এটা মোটা রিং না, এটা একটা চাকতি অথবা এটা একটা কয়েন, তার মানে এর ভিতরে কোনো কিছু নাই। মানে ভিতরে কোনো কিছু নাই বলতে, ভিতরটা হচ্ছে তোমার নিরেট, ভিতরে কোনো পানি নেই, এটা নিরেট, এটা হচ্ছে তোমার নিরেট। ঠিক আছে? তাহলে এবার বলো তো পানি কোথায় লেগে থাকবে, যদি ওর ব্যাসার্ধ হয় r,
পানি কোথায় লেগে থাকবে? স্বাভাবিক, পানি খালি ওর বাইরের সারফেসেই লাগবে, ভিতরে তো ঢোকার সুযোগ নাই। আমি আবারও বলতেছি, চিত্রটা কিন্তু এরকম, এই যে এখানে পানি আছে, ধরো এই যে বালতি, জাস্ট এটা আমি এরকম ধরে এরকম করে বোর্ডে রাখতেছি, যে বালতির মুখ পুরাটা নিচে গভীরতা, বোর্ডের ভিতরে গভীরতা গেছে, এমন চিন্তা করতেছি, ঠিক আছে? তাহলে ধরো এটা কয়েন, এটার ব্যাসার্ধ হচ্ছে ক্যাপিটাল আর, তাহলে পানি কই কই লেগে আছে? শুধুমাত্র বাইরে। তাহলে কয়েনের ক্ষেত্রে বা চাকতির ক্ষেত্রে ক্যাপিটাল এল কত হবে বলো তো? 2πr হবে না? বুঝছো? দেখো এখন সব তোমার বোঝা সহজ, এবার চিন্তা করে আরো দেখাই তোমার। এখন তোমার কাছে এই জিনিস বোঝা ডাল ভাত। দেখো এখন যেটা দেখাবো সেটাই বুঝবা। মনে করো সে আমরা এটার ভিতরে একটা ইয়া নিব, এখন চাকতি নিব, মানে তুমি বুঝতে পারছো কোন পজিশনে আমি এটা বসাইছি, রাইট? ধরো এটারে আমি একটা চার কোণা একটা বক্স রাখলাম, ঠিক আছে, যেটার প্রস্থ হচ্ছে বি, দৈর্ঘ্য হচ্ছে এল। বলো তো এটার কোথায় কোথায় পানি লেগে আছে, এবং এটার ভিতরে হচ্ছে তোমার কোনো জায়গা নাই, মানে এটা নিরেট আর কি, কোথায় কোথায় পানি লেগে আছে খেয়াল করো। একটা দৈর্ঘ্য, এখানে পানি আছে, এখানেও পানি আছে, দুইটা দৈর্ঘ্য পাইলা, এখানে একটা প্রস্থ, এখানেও পানি আছে, এখানেও একটা প্রস্থ পানি আছে, তাহলে দুইটা প্রস্থ দুইটা দৈর্ঘ্য, মানে পুরো পরিধিতেই পানি আছে। তাহলে এই ক্ষেত্রে ক্যাপিটাল এল কত হবে? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। ক্লিয়ার? চলো আমরা দেখি কি কি আছে এখানে। মোটা রিং দিয়ে আমরা অলরেডি বুঝা ফেলাইছি, ঠিক আছে? আচ্ছা, তারপর আমরা কয়েন দিয়ে একটা বুঝছি। আচ্ছা, এবার যদি শুধুমাত্র রিং হয়, মোটা রিং না, এটা একটা রিং মনে করো, এবার আমরা চিন্তা করবো একটা রিং নিয়ে। রিং নিয়ে চিন্তাটা কিরকম, মানে ধরো রিংটা হচ্ছে এরকম একটা রিং, যেটা হচ্ছে তোমার পুরুত্বটা হচ্ছে নেগলিজেবল, মোটা রিং না, চিকন একটা রিং যেটার পুরুত্বটা একদমই নেগলিজেবল। চিন্তা করো এরকম, এই তোমার রিংটা, ঠিক আছে, এবং এটার পুরুত্ব আছে, পুরুত্ব আছে এই অনুযায়ী এটার পুরুত্ব আছে, কিন্তু এটা খুবই নেগলিজেবল, ঠিক আছে, এটার পুরুত্বটা খুব নেগলিজেবল। তুমি বলো তো ভাই এইটার ব্যাসার্ধ কত? এটার ব্যাসার্ধ ধরো ক্যাপিটাল আর, তুমি এটার ব্যাসার্ধ ধরে নিচ্ছ ক্যাপিটাল আর, ঠিক আছে, আর পুরুত্ব তো নাই। এখন বলো তো এখানে কোথায় কোথায় পানি লেগে আছে, একটু চিন্তা করো তো। প্রথমে পানি লেগে আছে কই, একটু চিন্তা করো। প্রথমে পানি বাইরে লেগে আছে, সারফেসে পানি প্রথমে বাইরে লেগে আছে, প্লাস এই ভিতরেও কিন্তু পানি লেগে আছে। এখন ভিতরে আর বাইরের ব্যাসার্ধ কিন্তু একই, কেন? কারণ আমাদের এই যে পুরুত্বটা, এটাকে আমরা নেগলিজেবল ধরছি, টেন্ডস টু জিরো, জিরো বলা যায়, এতটাই চিকন রিং, বা এটার পুরুত্বটা দেওয়াই নাই তোমার। তাহলে তোমার পানি কই কই লাগে আছে? একে তো প্রথমে যে নীল জায়গাটা খেয়াল করো, এখানে কত? 2π ক্যাপিটাল আর, আবার ভিতরের ব্যাসার্ধও কিন্তু ক্যাপিটাল আর, তার মানে ভিতরের পরিধিও কিন্তু 2π ক্যাপিটাল আর, তার মানে ভিতরেও তো পানি লেগে আছে, বাইরেও লাগছে নীল, এই যে ভিতরেও লাগছে, তাহলে এটারও পরিধি কত? 2π ক্যাপিটাল আর। তাহলে আমাদের টোটাল ক্যাপিটাল এল কত আসবে? 2π ক্যাপিটাল আর প্লাস 2π ক্যাপিটাল আর, তার মানে আমরা পাবো কত? 4π ক্যাপিটাল আর। বুঝছো কাহিনী? এই হচ্ছে ক্যাপিটাল এল বাড়ি করার ব্যাপারটা। এই যে চিকন রিং এর ক্ষেত্রে, মানে এই ক্ষেত্রে লিখতে হবে হচ্ছে তোমার পুরুত্ব জিরো, পুরুত্ব টেন্ডস টু জিরো, ঠিক আছে। এই ঘটনায় ব্লেড বা আয়তাকার পাতের ক্ষেত্রে, একটু আগে দেখাইলাম আয়তাকার পাতের ক্ষেত্রে জাস্ট পরিধি, কারণ ভিতরটা নিরেট, তাহলে জাস্ট পরিধি চারপাশটা, তাই না? ব্লেড বা আয়তাকার পাত সরু তারের একটা ফ্রেম তৈরি করছে, ধরো সরু তারের একটা আয়তাকার ফ্রেম তৈরি করছে। এবার চিন্তা করো ঘটনা কি ঘটাইছি আমরা, সরু তারের একটা আয়তাকার ফ্রেম। তো আমি বিশ্বাস করি তুমি বুঝা গেছো, মানে ব্লেড হইলে ভিতরে পানি ঢোকার সুযোগ নাই, ভিতরে পানি ওঠারও সুযোগ নাই, আর আয়তাকার যদি সরু তারের একটা আয়তাকার ফ্রেম হয়, ওইটার ভিতরে পানি ওঠার সুযোগ আছে। সরু তার মানে কি ভাই, এর পুরুত্বটা নেগলিজেবল, এর পুরুত্ব আছে কিন্তু পুরুত্বটা নেগলিজেবল, ঠিক আছে। এই যে এই পুরুত্বটা, এই যে পুরুত্বটা, এই পুরুত্বটা ভাই ওর নেগলিজেবল, কিন্তু পানি কিন্তু ভিতরেও আসতেছে, কারণ ভিতরে তো নিরেট না, ভিতরটা তো ফাঁপা। তাহলে এইখান দিয়ে যেমন সরি, তাহলে এইখান দিয়ে যেমন তোমার পানি চারপাশ দিয়ে লাইগা আছে, তাহলে ক্যাপিটাল এল মানে একটা পাইলাম কি বলতো, একটা পরিধি। এই পুরাটা একবার রাউন্ড করলে কি একটা পরিধি পাই না, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। আবার খেয়াল করো পানিতে ভিতরেও আছে, তাহলে ভিতরে লাইগা আছে কই, সারফেসে বস্তুটা লাইগা আছে কই, এই জায়গাটা বরাবর, তাহলে ভিতরে আরো একটা পরিধি পাইলা, তাহলে কি পাইলা? 2 ইন্টু পরিধি পাইলা, ভিতরের পরিধি বাইরের পরিধি, পরিধির ভ্যালু গুলো একই, তাই 2 দিয়ে গুণ দিচ্ছি। পরিধির ভ্যালু একই কেন? কারণ আমাদের পুরুত্বটা নেগলিজেবল, কারণ সরু তার দিয়ে ফ্রেমটা বানাইছে। তাহলে দেখো আমাদের আসছে হচ্ছে 2 ইন্টু পরিধি। ক্লিয়ার? আবার দেখো লোহার পাত যদি অর্ধ ডুবন্ত থাকে, এই ধরো পানির ভিতরে একটা লোহার পাত অর্ধ ডুবা আছে, অর্ধ ডুবন্ত থাকুক আর পূর্ণ ডুবন্ত থাকুক আমাদের যায় আসে না, আমরা কি নিব? আমরা খালি সারফেসটা নিব। তাহলে লোহার পাতের সারফেস কি ভাই? এল ইকুয়ালস টু শুধুমাত্র পরিধি, তাহলে এল ইকুয়ালস টু শুধুমাত্র পরিধি। ক্লিয়ার? লোহার পাতটা ক্লিয়ার ভাই? দেখো আবারও বুঝো, একটা ইয়ার মধ্যে ধরো একটা লোহার পাত ডুবা আছে, ওই যে সিলিন্ডার দেখাইছিলাম না, যে নিচে পুরাটা ডুবা আছে, অর্ধ ডুবন্ত থাকুক পূর্ণ ডুবন্ত থাকুক, বা আমাকে বলে দিল অর্ধ ডুবন্ত না, বলে দিল 3/4 অংশ ডুবন্ত আছে, যাই থাকুক না কেন। মানে মনে করে একটা লোহার পাত, আমি খুব বড় করে দেখাই, একটা লোহার পাতে যে যেমন এখানে দেখাইছিলাম, এখানে যদি আমি একটু অ্যাঙ্গেলটা ঘুরায় দেখাইছি, এখানে পানি চিন্তা করছি মানে উপর থেকে দেখতে হবে। যাই হোক,
লোহার পাত যদি পুরাটা ডুবন্তও থাকে, আমরা কাজ করতেছি খালি সারফেসটা নিয়ে, অর্ধ ডুবন্ত থাকুক, 3/4 অংশ থাকুক, 1/6 অংশ থাকুক, যাই থাকুক না কেন, কাজ তোমার শুধুমাত্র সারফেস নিয়ে চিন্তা করতে হবে। সারফেসের কোথায় পানি লেগে আছে, সারফেসের কোথায় পানি লেগে আছে, অর্ধ ডুবন্ত থাকুক আর পূর্ণ ডুবন্ত থাকুক, সারফেসে খালি শুধুমাত্র ওর ওই যে গোল মুখটা, মানে ওর যে গোল পরিধিটা, ওইটুকুতেই পানি আছে। তাহলে এই লোহার পাতের ক্ষেত্রে কি হবে ভাই, এল ইকুয়ালস টু হবে হচ্ছে তোমার শুধুমাত্র পরিধি। ব্যাসার্ধ ক্যাপিটাল আর হলে 2πr। যদি 4 কোণা লোহার পাত হয় এবং 4 কোণা লোহার একটা বড় কিউবের মতো হয়, যেটা নিচের অংশ ডুবে আছে, উপরে খালি পরিধিটা সারফেসে আছে, তাহলে শুধুমাত্র পরিধি। ঠিক আছে, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তখন ওই ক্ষেত্রে যদি 4 কোণা আয়তক্ষেত্র হয়, যদি বর্গক্ষেত্র হয় তাহলে 4 ইন্টু একটা বাহু। জাস্ট পরিধি নিচ্ছে আমরা আর কি। ঠিক আছে, এবার খেয়াল করো নিরেট লোহার গোলকের ক্ষেত্রে কি হবে। একটা নিরেট লোহার গোলক মানে ধরো একটা ফুটবল চিন্তা করো, একটা ফুটবল যখন পানিতে ডুবে আছে তখন ক্যাপিটাল এল কত হবে, সারফেসে যেই জায়গাতে পানি লাগা আছে। ফুটবলের সারফেসে পানি লাগা থাকবে কোথায়, শুধুমাত্র ফুটবলে তো ভিতরে পানি ঢোকার চান্স নাই, কারণ আমরা নিরেট বলে দিছি, ভিতরে ধরো আটকানো। তাহলে ক্যাপিটাল এল কি হবে, ফুটবলের পুরাটার পরিধি হবে, তাহলে এল হবে শুধুমাত্র পরিধি। এবার চিন্তা করো আর ব্যাসার্ধের একটা অর্ধচাকতি পানিতে ডুবে আছে। এটা একটু বুঝতে হবে, এটা খুব ক্রিটিক্যাল। আমরা সেম ক্যাটালগেই দেখাবো, মানে সেম ভিউ অ্যাঙ্গেল থেকেই দেখাচ্ছি। আর ব্যাসার্ধের একটা অর্ধচাকতি পানিতে ডুবে আছে, মানে নিচে কি আছে না আছে এটা নিয়ে কিন্তু আমরা পৃষ্ঠটানে বদা দিই না। মনে করো এই যে আর ব্যাসার্ধের একটা অর্ধচাকতি, ব্যাসার্ধ হচ্ছে আর, এটা হচ্ছে আর, ঠিক আছে, এটা ডুবে আছে, মানে নিচে কিন্তু আর অনেক কিছু থাকতে পারে, আমি জানি না, খালি উপর থেকে অর্ধচাকতি দেখা যাচ্ছে এবং এটা মনে করো তোমার নিরেট। তাহলে ক্যাপিটাল এল কত হবে, একটু চিন্তা করি কোথায় কোথায় পানি লেগে আছে। দেখো পানি লেগে আছে কোথায় কোথায়, পানি কিন্তু এই জায়গা পুরাটা লাগা। এই জায়গাটার দৈর্ঘ্য কত বলো তো, ব্যাসার্ধ আর হলে এটা পুরো ব্যাস না, তাহলে এটা কত, 2 ইন্টু স্মল আর, এই যে একটা পাইলাম। আবার খেয়াল করো পানি কিন্তু এইখান দিয়েও লাগে আছে। পুরা বৃত্তের পরিধি হলো 2πr, আর এইটা কি বলতো, এতটুকু কি, এতটুকু হচ্ছে অর্ধবৃত্তের পরিধি, যেটা কত, হাফ ইন্টু 2πr। তাহলে কত পাইলা, শুধুমাত্র পাই আর পাইলা। তাহলে টোটাল ক্যাপিটাল এল কত পাইলা, পাইলা হচ্ছে 2r প্লাস পাই আর। ক্যাপিটাল এল মানে আমরা পাইলাম 2r প্লাস পাই আর। বুঝছো, মানে এই যে এইখান থেকে নিয়ে এতটুকু রাউন্ড করে আসলে এটা হচ্ছে অর্ধ পরিধি হয়, যেটা হচ্ছে হাফ ইন্টু 2πr, যেটা মানে আমরা পাই আর পাইলাম, আর সাথে হচ্ছে ওর ব্যাসটা, তাহলে 2r পাইলাম। মানে যেখানে সারফেসে যেখানে পানি, এই হচ্ছে বাংলা হিসাব, সারফেসে যেখানে পানি, যেখানে এই সারফেসে পুরোটা পানি আছে, এই পুরোটা পানি আছে, ওইটুকুই আমরা কাউন্ট করছি। সিম্পল ভাই, একদম সিম্পল জিনিস। আমি তাও তোমার টাইপ ওয়াইজ দেখা যায়, যারা তুমি ভুল না করো। দেখো এই যে 2r প্লাস হাফ ইন্টু 2πr মানে পাবো হচ্ছে পাই আর। চিত্র দিয়ে রাখছে যে পুরো ব্যাস হচ্ছে 2r, আর এই যে এখান থেকে যদি তুমি ক্যালকুলেট করো পরিধি, এই পরিধি আসবে হচ্ছে শুধুমাত্র পাই আর, মানে 2πr এর অর্ধেক, কারণ এটা অর্ধ পরিধি, অর্ধচাকতি, তাই। ঠিক আছে, এবার একটা নিরেট সিলিন্ডার চিন্তা করো, যদি হরাইজন্টালি ডুবে থাকে। একটা নিরেট সিলিন্ডার যদি পানিতে হরাইজন্টালি ডুবে থাকে, তাহলে ঘটনা কি ঘটবে। আমরা ভার্টিক্যালি একটু আগে দেখে আসছি, তাই না, ওই যে শুরুতেই যে 2πr হয়। হরাইজন্টালি ডুবে থাকলে কি হবে, আমরা এবার এই অ্যাঙ্গেল থেকে দেখি। মনে করো বালতিটা স্বচ্ছ, আমরা বাইরে থেকে দেখতেছি, ঠিক আছে, লাইক এরকম একটা অ্যাঙ্গেল থেকে আমরা দেখতেছি। লাইক ধরো এই যে বালতিটা, এই যে বালতির ভিতরে অজস্র পানি আছে, এটার ভিতরে আমাদের একটা নিরেট সিলিন্ডার আছে। ঠিক আছে, নিরেট সিলিন্ডারটা কই আছে, নিরেট সিলিন্ডারটা আছে হচ্ছে একদম তোমার পৃষ্ঠে, আদারওয়াইজ তো আমরা পৃষ্ঠ টান পাবো না। তাহলে একদম পৃষ্ঠে হচ্ছে আমাদের নিরেট সিলিন্ডারটা আছে। এই মনে করো তোমার নিরেট সিলিন্ডারটা হরাইজন্টালি আছে, মানে আনুভূমিক ভাবে আছে। হরাইজন্টালের বাংলা হচ্ছে আনুভূমিক। তাহলে এবার একটু খেয়াল করো তো ওর কোথায় কোথায় পানি লেগে থাকতে পারে। চিন্তা করো, প্রথমে সিলিন্ডারে আছে কি, একটু আগে আমরা চিন্তা করি, যখন পানিটা এই যে এই সার্কেলটার কত অংশ জুড়ে পানি থাকবে বলতো, এই সার্কেলটার শুধুমাত্র ব্যাস জুড়ে না, বুঝো সারফেসটা, বুঝো সারফেসটা কিন্তু শুধুমাত্র ব্যাস জুড়েই আছে। আমার কাছে যদি একটা প্যারালাল বোতল থাকতো আমি তোমাদেরকে খুব ইজিলি বুঝাই ফেলতে পারতাম, বাট একদম গোল কোনো বোতল আমার কাছে এই মুহূর্তে নাই, তবে আই গেস দিস ক্যান হেল্প। এই ধরো একটা বোতল নিলাম, সিলিন্ডারটা আছে এরকম, বুঝতে হবে সিলিন্ডার কিন্তু সুষম, সব পাশে একই রকম, এরকম কিন্তু মুখ নাই। তাহলে আমরা এই পাশ দিয়ে তোমাকে দেখাই, হ্যাঁ। তাহলে দেখো পানি কিন্তু এইখান দিয়ে আছে খালি, আমার কিন্তু এই বরাবর পানি নাই, পানি আছে খালি এই বরাবর। তাহলে এই বরাবরের দৈর্ঘ্য কত, ব্যাস 2r। তাহলে এই যে এই বরাবর কত পাইলা, 2r পাইলা। এভাবেই বুঝতে হবে, আর কোনো কারণ নাই, না বোঝার কোনো ওয়ে নাই আর কি। এবার এটা চিন্তা করো, এটা যদি সিলিন্ডারের দৈর্ঘ্য হয়, মানে উচ্চতা হয় ধরো h, তাহলে কি হবে, একটা h পাইলা, একটা h এই বরাবর পানি আছে, আবার এই পাশেও কিন্তু পানি আছে, তাহলে দুইটা h পাইলা। তাহলে 2 ইন্টু h, আর কি কিছু আছে, দুইটা ব্যাস,
এই যে ব্যাস নিলে একটা এইচ নিলে আর একটা এইচ নিলে দুইটা এইচ নিলে একটা জিনিস বাদ করছে, সেটা হচ্ছে এই পাশে হয়তো সেম ঘটনা আছে, দুইটা আর আছে না, তাহলে এখানে আরো একটা 2 আর আসবে। এই হচ্ছে তোমার ঘটনা, ঠিক আছে। এই যে 2 × 2r + 2 × l, l বলছে মানে ওর দৈর্ঘ্য l চিন্তা করছে, h চিন্তা না করে। আবার একটু চিন্তা করি আমরা, আবার একটু বুঝি। এই ধরো বোতলটা, ঠিক আছে, এটার মনে করো এই অংশটা এরকম, এই পাশের মতোই, মানে এই জায়গাটা এরকম ভাগা, মানে সোজা আর কি, হ্যাঁ। তাহলে এইটুকু যদি দৈর্ঘ্য l হয়, তাহলে দেখো পানি কই কই লাগে, এটা তো পানির মধ্যে ভাসমান, তার মানে এই পাশেও পানি, এই পাশেও পানি, এভাবে চিন্তা করো, এই পাশেও পানি, এই পাশেও পানি, এটা ধরো অর্ধরূপন্তই আছে, চিন্তা করো। তাহলে এই যে এতটুকু জুড়ে পুরোটা পানি আছে, তাহলে এটা হচ্ছে l দৈর্ঘ্য, একটা l পাইলা। আবার এই বড় বড় একটা l পাইলা, 2l পাইলা, এই যে আমাদের 2l। এবার এই জায়গাগুলো একটু চিন্তা করি, দেখো তো এইখানে ব্যাসার্ধ যদি r হয়, তাহলে পুরো ব্যাসটা কত, 2r না? তাহলে এই পাশে 2r, আবার এই পাশেও তো 2r, কারণ পানিতে চার পাশে ঘেরা, তাহলে দুইটা 2r, দ্যাটস ওয়াই এই যে দুইটা 2r আর দুইটা l। ক্লিয়ার? তাই 2 × 2r, দুইটা 2r, তাই 2 × 2r, যেটা 4r পাই। এবার এটা যখন ভার্টিক্যালে থাকে, লাইক ধরো এরকম ভার্টিক্যালে আছে, এই বরাবর পানি, তাহলে এই বরাবর পানি মানে কি, মানে জাস্ট এই বৃত্তটার, এই বৃত্ত পথের জাস্ট পরিধি হইলেই হয়ে গেছে, আর কিন্তু কিছুই কিন্তু নাই এখানে। নিচে কি আছে আমরা বদার না, কারণ আমরা শুধুমাত্র সারফেস নিয়ে কাউন্ট করতেছি। পানির সারফেসে কি পাইতেছি আমরা, তো পানি ধরো এখানে আছে, পানির সারফেস এখানে, তাহলে এই অংশের খালি পরিধি, তাহলে জাস্ট 2πr, জাস্ট 2πr, ইজি, ঠিক আছে। এই আর কি বিষয়। তো আমাদের মোটামুটি এগুলো শেষ। আরো একটা জিনিস আছে, আমরা আরেকটা এক্সটেনশনে যাব, এইটা যারা এবার বুঝছো, আমি বিশেষ করে এতক্ষণ পর্যন্ত ভাই তোমরা সবই বুঝছো, বুঝারই কথা, আমি বোঝার মতো করেই বলতেছি কষ্ট করে। এখন যে সেটা একটু বুঝো, মনে করো একটা লোহার পাত চিন্তা করতেছি, যেটার দৈর্ঘ্য l, ভিতরের দিকে বোর্ডের ভিতরে যেটা যাবে সেটা প্রস্থ, আর উপরের দিকে হচ্ছে উচ্চতা, ঠিক আছে। এটা একটা লোহার পাত, আয়তাকার লোহার পাত, ঠিক আছে। তো যদি এটার l বাহু আনুভূমিক থাকে, একটা বই নিব আমি, চিন্তা করো, এই যে এটা, ঠিক আছে, এইটা হচ্ছে l, এই বরাবর হচ্ছে h, উচ্চতা h, আর এই সাইডটা হলো b, ঠিক আছে। এটা একটু ক্লিয়ারলি বুঝো, সব বুঝবা। বলছে l বাহু আনুভূমিক আছে। l বাহু আনুভূমিক মানে কি ভাই, l বাহুটা আনুভূমিক ভাবে পানিতে পড়বে। আচ্ছা, এখানে এটা তো বুঝছো তোমরা, তাই না? আমি একটু সরি, একটু ইন্টারাপ্ট করবো। ভার্টিক্যাল মানে হচ্ছে লম্বভাবে, লম্বভাবে আমি দেখাইছি কিন্তু, লম্বভাবে। ভার্টিক্যাল মানে লম্ব, হরাইজন্টাল মানে আনুভূমিক, ঠিক আছে। আসো ব্যাক আসি। এইটা দৈর্ঘ্য, এইটা প্রস্থ, আর এই যে উপরের দিকে এই বরাবর এইটুকু হচ্ছে উচ্চতা, ঠিক আছে, h, মানে l, b, আর h হচ্ছে এটা, এতখানি হচ্ছে h, ঠিক আছে। তারপর একটু খেয়াল করো, l বাহু আনুভূমিক, তো চিন্তা করো তো l বাহু আনুভূমিক মানে কি, l কোনটা আছে, এই যে এটা l, তার মানে পানির উপরে এটা এমনে রাখছে। ধরো এখানে আছে বালতি, এই বরাবর পুরোটা বালতি, আমি বালতির মধ্যে এমনে চুবাইতেছি। খেয়াল করো তো কোন কোন অংশে পানি লেগে আছে, এতটুকু, এতটুকু, এতটুকু এবং এতটুকু, বুঝছো? এল বাহু আনুভূমিক মানে কি, এল বাহু তো এইটা। বি বাহু আনুভূমিক মানে কি, দেখো এল বাহু আনুভূমিক মানে মনে করো এই জায়গাটা পুরাটা পানি, এইখানে এইরকম একটা পুরা গোল বালতির ড্রাম আমি এখানে রাখছি, এখানে রাখছি। এখন এল বাহু আনুভূমিক মানে আমি এটা এইভাবে দিব, এইভাবে চুয়াবো, বুঝতেছো, দেখছো, এইভাবে চুয়াবো। বি বাহু আনুভূমিক মানে বি বাহুটা নিচে যাবে, বি বাহু এভাবে চুয়াবো। এইচ বাহু আনুভূমিক মানে কি ভাই, এইচ বাহু চুয়াবো কেমনে আমরা, ধরো এইচ বাহু কি করা যায় না, এইচ বাহু আনুভূমিক আমরা দেখি নাই, এল আর বি জাস্ট দেখি, এই দুটো দেখলেই হয়ে যাবে। এল বাহু হচ্ছে এইভাবে ডুবাবো, চুবাবো বা ডুবাবো যাই বলো, আর বি বাহু মানে হচ্ছে এইভাবে ডুবাবো, ঠিক আছে। আচ্ছা, এল বাহু যখন ডুবা আছে, খেয়াল করো তো পানি কিন্তু একটু হইলে মানে এই পর্যন্ত মনে করো পানি উঠছে, তাহলে এখানে একটা এল পাইলা, বুঝছো, এইভাবে ডুবা আছে, এই হচ্ছে ড্রাম, ড্রামের মধ্যে আমি ডুবাইছি, একটা এল, একটা এইচ, আরেকটা এল, আরেকটা এইচ, তাহলে কত পাইলা, ক্যাপিটাল এল মানে কি, সারফেসে যেখানে যেখানে পানি লেগে আছে, পানির সারফেস মনে করে এই পর্যন্ত উঠে গেছে, তাহলে একটা এল, একটা এইচ, আরেকটা এল, আরেকটা এইচ, তাহলে কত আসবে, 2 × l + 2 × h। এবার খেয়াল করো, আমাদের বি বাহু যদি আনুভূমিক হয়, এতক্ষণ ছিল এল বাহু আনুভূমিক, বি বাহু কোনটা, বি বাহু হচ্ছে এইটা, তাহলে এইটারে এখন আমি বইটারে এইভাবে চুবাবো, এখানে আমাদের মনে করো একটা ড্রাম রাখা, আমি এইভাবে চুবাইতেছি। বি বাহু যখন আনুভূমিক, তখন ক্যাপিটাল এল এর মধ্যে কি আসবে, খেয়াল করো, বি বাহু আনুভূমিক, তাহলে এখানে মনে করো পানিটা উঠছে, এই পর্যন্ত পানি উঠছে, এতটুকু কি স্মল বি, একটা বি পাইলা, একটা এইচ পাইলা, আরো একটা বি পাইলা, আরো একটা এইচ পাইলা, তাহলে দুইটা বি, দুইটা এইচ, দুইটা বি, দুইটা এইচ। এই হচ্ছে বিষয়। মোদ্দা কথা, এটা তোমার কোনোভাবেই কোনো অ্যানিমেশন দিয়ে বোঝানো সম্ভব না, এটা জাস্ট তোমাকে মাথায় চিন্তা করতে হবে ঘটনা কি ঘটছে। এই পর্যন্ত যতগুলো উদাহরণ তোমার আমি ভাই দেখাইছি, এই কয়টা যদি খাইতে পারো,
তোমার গ্যারান্টি দিয়ে বলতে পারি পৃথিবীতে আর কোনো উদাহরণ নাই যেটাতে তুমি ইনশাল্লাহ আটকাবা। এটা বুয়েট হোক, মেডিকেল হোক, ঢাবি হোক, এইচএসসি হোক, কলেজ হোক, যাই হোক না কেন। ছোট্ট একটু ব্রেক, ঠিক আছে? ক্লাসটা কেমন লাগতেছে বিশ্বাস করো, তুমি যতদূর আসছো আরেকটু সময় দিয়ে বাকিটুকু শেষ করে ফেললে কিন্তু তোমার এই টপিকের উপরে আর কোনোদিনও কোনো জায়গায় ইনশাল্লাহ আটকাবে না, আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারতেছি। বাট হ্যাঁ, যেটা প্রমিস করছিলাম যারা এতদূর পর্যন্ত আসছো তোমাদেরকে একটা গিফট দেওয়ার জন্য, এই কিউআর কোডটা স্ক্যান করো। এই কিউআর কোডটা স্ক্যান করলে তুমি আমার এই পুরা চ্যাপ্টারের উপরে বানানো নিজের একদম বুয়েট লেভেল পর্যন্ত 0 থেকে যতটা সংক্ষেপে, যেটাকে আমরা বলি কম্প্যাক্ট রিভিশন ম্যাটেরিয়াল বা কম্প্যাক্ট রিভিশন নোট, সেটা তুমি ফ্রিতে ডাউনলোড করতে পারবা, ঠিক আছে? এই আর কি, তোমাদেরকে গিফটটা দিয়ে গেলাম আমি। তুমি ক্লাসটা অবশ্যই শেষ করবা। আর হ্যাঁ, তোমার যদি প্রত্যেকটা কনসেপ্টের উপর এরকম ক্লিয়ারেন্স দরকার পড়ে খুবই কম টাইমে এবং জিনিসটা একদম গুছায় ফেলতে চাও, ইউ শুড অ্যাপ্লাই আ কুপন। কুপনটা কি? কুপনটা হচ্ছে কমন 26। এই কুপনটা অ্যাপ্লাই করলে আমাদের এইচএসসি 26 একাডেমিক অ্যাডমিশন ফুল কোর্সের অ্যাক্সেস তুমি 2070 টাকার পরিবর্তে মাত্র 1270 টাকায় লাইফ টাইম পাবা, যেটার ভিতরে তোমাদের সিনিয়র ব্যাচেরই কম্প্যাক্ট রিভিশন ব্যাচের আর্কাইভ আছে, ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক ব্যাচের আর্কাইভ আছে, ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক ব্যাচেরও আর্কাইভ আছে, এবং নতুন যত ব্যাচ আসবে, মানে তোমাদের সময়ও ব্যাচ আসবে, সেগুলোরও কিন্তু ফুল ফ্রি লাইফ টাইম অ্যাক্সেস তোমরা এই একটা জায়গায় পাবা। সো এনরোল করে দেখতে পারো, তোমার হয়তো কাজে আসবে, হয়তো পড়ালেখাটা খুব কম সময়ে এরকম এই যে কিছু টাইম দিলেই তোমার পড়াটা গুছায় যাবে। তুমি এসিএসে থাকো, তুমি বন্দি পাঠশালায় থাকো, তুমি মধ্যভাষায় থাকো না কেন, পড়া তোমাকে গুছাইতেই হবে। অ্যান্ড এইসব লেজেন্ডারি ভাইদের ক্লাস করার পরে যখন তোমার মনে হবে যে ভাই সব কিছু আমি গুছাইতে পারতেছি না, আই গেস তোমার এই কম্প্যাক্ট রিভিশন ম্যাটেরিয়ালটা অনেক বেশি কাজে দেবে, যেটা আমি তোমাকে ডাউনলোড করতে দিছি। আমার কাজ এখানেই, ঠিক আছে? তো ক্লাসটা শেষ করে ফেলাই ভাই, ঠিক আছে? বিরক্ত করলাম। আসসালামু আলাইকুম। I can assure you. Just একটা one single line and that's the end of it. কি লাইন? সারফেসে বস্তু, মানে পানির সারফেসে বস্তুর যে অংশ লেগে আছে, মানে সারফেসে পানি যেখানে পানি লেগে আছে, পানির সারফেসে বস্তুর যে অংশটা পানির সাথে লেগে আছে, শেষ। সারফেসে পানি, শেষ। ওই পানি যেখানে যেখানে লেগে আছে, পানির হচ্ছে গিয়ে তোমার সারফেস এরিয়াতে, মানে উপরিতলে বস্তুটার, সেই জায়গাগুলোয় তোমার ক্যাপিটাল এল এর মধ্যে ক্যালকুলেট হচ্ছে। এতটুকু বুঝলে এখানে আর কঠিন কিছুই নেই। এখন এইটুক শেষ, ক্লিয়ার আমাদের। এখন আমরা যে জিনিসটাতে ভাই মনোযোগ দিব সেটা হচ্ছে আমাদের পৃষ্ঠ টানের সাথে পৃষ্ঠ শক্তি। আচ্ছা, তো পৃষ্ঠ শক্তি এই কনসেপ্টটা অ্যাকচুয়ালি মোটামুটি পৃষ্ঠ টানের খুব কাছাকাছি। যেমন আমরা ক্যাপিটাল এল যেমন পড়ছি যে সারফেসের যে অংশে বস্তুর পানি লেগে থাকে, ওইরকম করেই আমরা চিন্তা করব, যেই পৃষ্ঠে পানি লেগে থাকে ওইটা ক্যালকুলেট করবো। বাট কোথায় ক্যালকুলেট করবো একটু চিন্তা করি। পৃষ্ঠ শক্তিটা বোঝার আগে আমাদেরকে এরকম বুঝতে হবে, যেমন আমরা পড়ছি না যে লাইক ধরো জলাশয়ের নিচে একটা ছোট পানির বায়ুর বুদবুদ ছিল, এটা যখন উপরে তলে আসে তখন বড় হয়ে যায়। তার মানে ওর যে মুক্ত ক্ষেত্রফলটা ছিল, ওর যে সারফেস এরিয়াটা ছিল, মানে মুক্ত তলটা ছিল, ওই মুক্ত তলের ক্ষেত্রফলটা নিচে কম ছিল, উপরে বাড়ছে। তাহলে ধরো নিচে যা ছিল, ধরো A1 ছিল, উপরে এসে A2 হইছে। তাহলে তোমার এই যে A2 আর A1 এর যে পার্থক্যটা পাওয়া গেল, A2 আর A1 এর যে পার্থক্যটা পাওয়া গেল, সেটাকে যদি আমরা ডেলই বলি, এটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল বৃদ্ধি। তাহলে এই যে ডেল এ ক্ষেত্রফল বৃদ্ধি করতে অবশ্যই আমাদের কিছু কাজ লাগছে বা কিছু বিভব শক্তির সঞ্চয় করা লাগছে। তাহলে এই যে ডেল এ ক্ষেত্রফল বৃদ্ধিতে ধরো কাজের পরিমাণ W, তাহলে একক ক্ষেত্রফল বৃদ্ধিতে যেই কাজ হবে, যেটা হচ্ছে W ডিভাইডেড বাই ডেল এ, এইটাকেই বলা হয় পৃষ্ঠ শক্তি, যেটাকে প্রকাশ করা হয় ই দ্বারা। এখন একটু বুঝাই নেই একক কেমনে আসছে, মানে বুঝছো আগে যে লাইক ডেল এ বৃদ্ধি করতে টোটাল কাজ লাগতেছিল W, একক ক্ষেত্রফলে ঐকিক নিয়মে পাইলাম W ডিভাইডেড বাই ডেল এ, এটাই হচ্ছে আমাদের পৃষ্ঠ শক্তি। কেন আমি বললাম এটা পৃষ্ঠটানের মতোই সিমিলার, এবং পৃষ্ঠ শক্তি আর পৃষ্ঠটান ভ্যালু একই রকম থাকে কেন, একটু চিন্তা করো। এককের দিকে তাকাইলেই বুঝবা। পৃষ্ঠটানের একক কি ভাই? উপরে আছে ফোর্স, নিচে আছে হচ্ছে তোমার দৈর্ঘ্য, তাহলে নিউটন পার মিটার। পৃষ্ঠ শক্তির একটু চিন্তা করো, উপরে আছে W মানে কি ভাই? বল ইনটু সরণ, তাহলে উপরে আছে নিউটন বল, সরণ হচ্ছে মিটার গুণ আকারে, নিচে হচ্ছে ক্ষেত্রফল, ক্ষেত্রফল মানে হচ্ছে মিটার ইনভার্স 2, তাই না? তাহলে মিটার ইনভার্স 2 কাজকর্ম করলে তুমি পাইতেছো কি? নিউটন পার মিটার। তাহলে দেখো সেম একক, যেহেতু সেম একক, তার মানে পৃষ্ঠটান এবং পৃষ্ঠ শক্তি এই দুইটারই সংজ্ঞা একই না, সংজ্ঞা আলাদা দেখে নাম আলাদা, তবে এদের একক বলো, এদের মাত্রা বলো, এগুলো কিন্তু একদমই একই। তাহলে আমরা পৃষ্ঠ শক্তির ফর্মুলা পাইলাম W ডিভাইডেড বাই ডেল এ,
এবং তুমি চাইলেই এটা ইকুয়ালস টু তুমি পৃষ্ঠটান লিখতে পারো। তার মানে এই পুরো জিনিসটাকে একটা সিমিলার ফর্মুলাতে তুমি কনভার্ট করতে পারো এবং এই ফর্মুলাটা অনেক বেশি কাছের। তার মানে তুমি চাইলেই পৃষ্ঠ শক্তির বদলে জাস্ট ক্যাপিটাল টি ইকুয়ালস টু কিন্তু ডাব্লিউ ডিভাইডেড বাই ডেল এও লিখতে পারো, কোনো সমস্যা নাই। কারণ পৃষ্ঠটান পৃষ্ঠ শক্তির একক মাত্রা সব একই, ঠিক আছে? দ্যাটস আমরা এই কাজটা চাইলেই করতে পারি। এখন এই যে ডেল এটা আসলো, ডাব্লিউ তো তুমি বুঝলা, শক্তি দেওয়া থাকবে বা কাজ দেওয়া থাকবে বা বিভব শক্তি দেওয়া থাকবে, তুমি ডাব্লিউ পারবা। ডেল এটা কিন্তু অনেকটা আমাদের এই ক্যাপিটাল এল এর মতো একটু চিন্তা করতে হয় যে কতটুকু ক্ষেত্রফল বাড়াইলাম, ঘটনা কি ঘটবে। যারা এখনো রিলেট করতে পারতেছো না, তোমাদের জন্যই ভাই আমি এগুলো তো দেখাইছি, এটা ছিল তোমার ক্যাপিটাল এল এর জন্য। তোমাদের জন্য আমি হইতেছে এখানে বেশ কয়েকটা উদাহরণ রাখছি, এগুলো দেখলে হয়ে যাবে। তো কয়েকটা উদাহরণ দেখি, ডেল এটা কোথায় কি ধরবো, ফর্মুলাটাকে একটু মনে রাখি। সাধারণত আমরা পৃষ্ঠ টানের সাথে রিলেট করতে পারি এটাকে, ডাব্লিউ ডিভাইডেড বাই ডেল এ। তাহলে আমরা যদি শক্তি বের করতে চাই ডাব্লিউ, সেখানে আমরা পাবো টি ইনটু ডেল এ। তো টি পৃষ্ঠ টান এটা কিন্তু দেওয়া থাকে, যেমন পানির ক্ষেত্রে একটু মনে রাখতে পারো 72 × 10⁻³ এটা মনে রাখতে পারো পানির ক্ষেত্রে, মানে পানিরটা মনে রাখতে পারো, একটা দুইটা স্পেসিফিক মনে রাখা যায়, তবে সব তোমাকে মনে রাখতে হবে না, ঠিক আছে? পানিরটা মনে রাখতে পারো। টি ইনটু ডেল এ, তার মানে তোমার ক্যাপিটাল টি দেওয়া থাকবে। পৃষ্ঠটান কিন্তু সবসময় ভাই প্রবাহীর হয়, ঠিক আছে? পৃষ্ঠটান সব জায়গায় ওই যে টি ইকুয়ালস টু এফ বাই ক্যাপিটাল এল যেখানে পড়ছো, ওখানেও কিন্তু ক্যাপিটাল টি পৃষ্ঠটান সব সময় ভাই তোমার প্রবাহীরই ছিল, ঠিক আছে? তো ধরো ক্যাপিটাল টি তোমার দেওয়া আছে, তো এই কনটেক্সটে কিছু ম্যাথ দেখি। যেমন ধরো আর ব্যাসার্ধের পানির একটা বড় ফোঁটাকে ভেঙে এন সংখ্যক স্মল আর ব্যাসার্ধের ছোট ছোট ফোঁটা বানাইছি আমরা। এইখান থেকে আমাদেরকে বলছে যে তোমার কৃত কাজ কত, এরকম একটা ম্যাথ আসছে। ধরো তো পানির কাজ করতেছো, পানির পৃষ্ঠটান তোমার দেওয়া আছে, তোমার জাস্ট ডেল এটা বের করতে হবে। ডেল এ বের করতে গেলে আগে আমাদেরকে ক্ষেত্রফল বের করতে হবে, তাই না? তাহলেই তো পার্থক্য বের করে ডেল এ আসবে। তো ক্ষেত্রফল বের করার ক্ষেত্রে আমরা একটু আগে থেকে জানি যে তার আয়তন সবসময় একই থাকে বস্তুর, যতক্ষণ না তার ভৌত অবস্থা চেঞ্জ হচ্ছে। তাকে তুমি কাটো, ছিঁড়ো, মোচড়াও, দুমড়াও, ভৌত অবস্থা একই থাকলে তার আয়তন একই। তার মানে পুরো বড় ফোঁটার ক্ষেত্রে আয়তন যদি গোলকের আয়তন কি 4/3 পাই ব্যাসার্ধ কিউব, সেটা কত 4/3 পাই ক্যাপিটাল আর কিউব হয়, তাহলে ছোট একটা ফোঁটার আয়তন কত হবে 4/3 পাই স্মল আর কিউব। কিন্তু ফোঁটা আছে কয়টা, এনটা, তাহলে এন দ্বারা গুণ দিব। এখান থেকে ক্যালকুলেট করলেই আমরা ক্যাপিটাল আর আর স্মল আর এর মধ্যে একটা সম্পর্ক পাওয়া যাবো। তো সেখান থেকে আমরা হয়তো কিছু কাজকর্ম করতে পারবো, এগুলো আমরা পারি, এটা নর্মাল ম্যাথমেটিক্যাল ব্যাপার স্যাপার। ক্যাপিটাল আর আর স্মল আর এর মধ্যে একটা সম্পর্ক আসবে। দেন ওখান থেকে আমরা চাইলেই ওই আমরা জানি যে গোলকের ক্ষেত্রফল মানে কি, মনে করো a1 বের করবো, সেটা কত হবে 4 পাই ক্যাপিটাল আর স্কয়ার, তাই না? a1 কেমনে বের করবা 4 পাই স্মল আর স্কয়ার। এখন এইখানে গুণ দিতে হবে কিন্তু, বুঝো a1 যখন বের করতেছো 4 পাই ক্যাপিটাল আর স্কয়ার, ঠিক আছে? আর তুমি যখন a2 বের করতেছো অবশ্যই এখানে কিন্তু ক্যাপিটাল এন দ্বারা গুণ করতে হবে, কারণ আমরা কিন্তু টোটাল ক্ষেত্রফলের হিসাব করতেছি। তো টোটালে কিন্তু ক্যাপিটাল এন আসবে। তো এই জায়গায় একটু খেয়াল রেখো, এটুর ভিতরে কিন্তু ক্যাপিটাল এন আছে। তখন ছোট গোলার ক্ষেত্রফল যোগ করতেছো, যেমন ভাবে তার আয়তনের মধ্যে ক্যাপিটাল এন আসছিল, ক্ষেত্রফলের মধ্যেও কিন্তু ক্যাপিটাল এন আসবে। তাহলে ডেল এ কত, ডেল এ হচ্ছে যে a2 বের করলা, a1 বের করলা, বিয়োগফলটাই ডেল এ। এই ডেল এর তুমি যখন পৃষ্ঠ টান দিয়ে গুণ দিবা সরাসরি ডাব্লিউ পাওয়া যাবে। ডাব্লিউ এর একক কিন্তু জুল হবে, কাজের একক সবসময় জুল, ঠিক আছে? এই আর কি পাই গেলাম। এটা একটা কনটেক্সট হতে পারে, এটা আমরা বুঝলাম ভাই, খুব সহজ ছিল, ভালো, আলহামদুলিল্লাহ, ভালো বুঝছো। যদি সহজ লাগে তাহলে এবার একটু নেক্সট একটু দেখি। গভীর জলাশয়ের নিচ থেকে আর ব্যাসার্ধের ছোট্ট একটা বুদবুদ পাড়ের উপরে তোলে আসলে বড় আর ব্যাসার্ধের একটা বুদবুদে পরিণত হয়। ওই যে আমি একটু দেখাইছিলাম না, যে নিচে চাপ থাকে হচ্ছে পানি আর বায়ুর, আর উপরে শুধুমাত্র বাতাস থাকে, যার কারণে নিচ থেকে উপরে বুদবুদ গুলো বড় হয়ে যায়। তাহলে যে স্মল আর ব্যাসার্ধের ছোট্ট বুদবুদটা পানির উপরে তলে আসলে সে ক্যাপিটাল আর ব্যাসার্ধের বড় বুদবুদে পরিণত হয়। এখন বুঝতে হবে বুদবুদ মানে কি। এটা কিন্তু পানির ফোঁটা না। এই মনে করো তোমার অজস্র পানি আছে, পানির ভিতরে একটা বুদবুদ, এই বুদবুদের ভিতরে কি আছে বলো তো, বাতাস। বুদবুদ মানেই কিন্তু বাতাস, ভিতরে কিন্তু বাতাস। তার মানে বুঝো ভিতরের পৃষ্ঠে বাতাস, বাইরের পৃষ্ঠে কিন্তু পানি বা ওয়াটার। এখানে বুঝতে হবে যে ঘটনা কি। এখন এই প্রশ্নে তোমাকে সবসময় যে পৃষ্ঠ টানের ভ্যালুটা দেওয়া থাকবে, সেই পৃষ্ঠ টানটা দেওয়া থাকবে বাতাসের, বায়ুর টি দেওয়া থাকবে। তার মানে প্রবাহী বা মাধ্যম কিন্তু এখানে বাতাস। তার মানে আমাকে ক্যালকুলেট করতে হবে বাতাস কোথায় কোথায় লাইগা আছে। এটা বুঝো কেন বলতেছি, দেখো তুমি a1 বের করতে পারতেছো 4 পাই স্মল আর স্কয়ার, আর a2 যেটা লাস্টে হইছে 4 পাই ক্যাপিটাল আর স্কয়ার, ঠিক আছে? এখন ডেল এ বের করতেছো a2 মাইনাস a1। তো আমরা কেন এখানে a2 এর আগে a1 এর আগে কিছু গুণ দেই নাই? গুণ দিব কখন এটা আগে জানতে হবে, যে গুণ কি দিব ভাই, এত আমরা তো এখানেও দিলাম না। গুণ দিব কখন দিব, যখন তুমি দেখবা এই যে যেটার পৃষ্ঠটান দেওয়া আছে, মানে যেটা আমাদের অ্যাকচুয়ালি প্রবাহী আমরা ধরতেছি,
ওই প্রবাহীটা যদি আমাদের পৃষ্ঠের যত জায়গায় লাইগা আছে সবগুলোই কিন্তু তোমার এর মধ্যে কাউন্ট হবে, ঠিক আছে। কিন্তু এখন খেয়াল করো, বাতাস যখন নিচে বুদবুদটা ছিল, বাইরে ছিল পানি, বাইরে কিন্তু বাতাস নাই, কিন্তু ভিতরে বাতাস আছে, তার মানে একটা পৃষ্ঠেই বাতাস আছে, তার মানে A1 মানেও 4πr²। 2 দিয়ে গুণ দেওয়ার কোনো দরকার নাই, 2 দিয়ে গুণ দেওয়ার কোনো দরকার নাই। এটুর ক্ষেত্রে চিন্তা করো, যখন সে উপরে আসছে তখন কিন্তু খালি ভিতরে তোমার বাতাস, বাইরে কিন্তু তখন তার সারফেসের মধ্যে কিন্তু পানি, উপরে বাতাস ওটা বাদ দাও, আশপাশে তো পানি, তো বাতাস তো একখানেই আছে, যার কারণে 2 দিয়ে গুণ দিই নাই। এবার কনটেক্সট একটু ঘুরে চিন্তা করো, মনে করো আমরা এটা বুঝলে এটা বুঝবা যে 2 দিয়ে গুণের প্রসঙ্গ আসছে কই। একটু চিন্তা করো, মনে করো তুমি আর ব্যাসার্ধের ছোট্ট একটা বায়ুর বুদবুদকে এবার ফু দিচ্ছ, ওই যে সাবান পানি দিয়ে বানাইছো না, ধরো এরকম একটা বায়ুর বুদবুদকে আমরা ফু দিয়ে ক্যাপিটাল আর ব্যাসার্ধের একটা বড় বুদবুদে পরিণত করব। এবার ঘটনা চিন্তা করো, আমাদেরকে পৃষ্ঠটান দেওয়া আছে বায়ুর, মানে বায়ুর পৃষ্ঠটান ক্যাপিটাল টি বা পৃষ্ঠ শক্তি ক্যাপিটাল ই দেওয়া আছে, একটা দেওয়া থাকলে হলো একই কাজ, দেওয়া আছে। তার মানে এবার আমাদের প্রবাহী বায়ু। এবার চিন্তা করো তো, বুদবুদ ছিল ছোট একটা, এটা বড় কইরা আমরা আরেকটা বুদবুদ বানাইলাম, ভিতরে বাতাসই ছিল এয়ার, এটার ভিতরেও বাতাস। কিন্তু খেয়াল করো পুরো ঘটনা তুমি ঘটাইছো এইভাবে, লাইক ফু দিছো, তো তোমার আশপাশের পরিবেশে কি আছে? বাতাস, তার মানে তোমার বাইরেও কিন্তু বাতাস, এখানেও বাইরেও কিন্তু বাতাস। তাহলে বলো তো বাতাস কোন কোন পৃষ্ঠে আছে? এখানে খেয়াল করো, ভিতরের পৃষ্ঠেও বাতাস আছে, বাইরের পৃষ্ঠেও বাতাস আছে, তার মানে দুই জায়গায় বাতাস আছে। তার মানে এটার ক্ষেত্রফল যদি A1 বাইর করো 4πr², এটাকে কিন্তু 2 দিয়ে গুণ দিতে হবে। কেন? কারণ তুমি যে প্রবাহী ক্যালকুলেট করতেছো দুইটা পৃষ্ঠে আছে, বুঝছো? ঠিক একইভাবে এখানে খেয়াল করো, এখানেও ভিতরে বাতাস আছে এবং তুমি যে ফু দিচ্ছ তোমার আশপাশের পরিবেশেও বাতাস, বাইরেও বাতাস, দুই পাশেই বাতাস। তার মানে এখানেও তুমি যে A2 পাইতেছো 4πR², ধরো এটারও কিন্তু 2 দিয়ে গুণ দিতে হবে। দেখো যে A1 পাইছো 4πr², A2 পাইছো 4πR², যাই পাইছো যখন তুমি ডেল এ বের করবা অবশ্যই A2 কেও 2 দিয়ে গুণ দিবা, A1 কেও 2 দিয়ে গুণ দিবা। কেন? কারণ ওই যে আমরা সূচের দৈর্ঘ্য বের করছিলাম না, দুইটা দৈর্ঘ্য স্মল এল 12 হচ্ছিল, ওই যে কনসেপ্টটা ভাই, যেখানে যেখানে আমাদের প্রবাহী লেগে আছে ওই সবগুলোই আমাকে ক্যালকুলেট করতে হবে। পৃষ্ঠটানের ক্ষেত্রে আমরা খালি দৈর্ঘ্য আনতেছিলাম, যখন পৃষ্ঠ শক্তি বা ডাব্লিউ বের করতেছি আমরা তখন তো ক্ষেত্রফল নিয়ে কাজ করতেছি। তো ক্ষেত্রফলের ক্ষেত্রে যে ক্ষেত্রে পানিটা লাগা আছে বা যে ক্ষেত্রে বাতাসটা লাগা আছে, মানে যে কোনটা লাগা আছে, কি লাগা আছে বুঝবো, যার পৃষ্ঠটান দেওয়া আছে তাকেই আমরা ক্যালকুলেট করবো। এখানে পানি দেওয়া থাকলে পানি দিয়ে চিন্তা করতে হইতো, এখানে যদি পানি আনা সম্ভব না, বাট আই গেস বুঝছো তুমি, যার পৃষ্ঠটান দেওয়া সেই হইতেছে আমাদের এখানে যাকে প্রবাহী কাউন্ট করতেছি, ও যেখানে যেখানে লাগা থাকবে পৃষ্ঠের সেগুলোই ক্যালকুলেট করতে হবে। তো দেখো বাতাস এখানে প্রবাহী, তাহলে বাতাস ভিতরে আছে বাইরেও আছে, তাহলে 2 দিয়ে গুণ হবে A1 এর ক্ষেত্রে, বড়টার ক্ষেত্রে বাতাস ভিতরেও আছে বাইরেও আছে, দ্যাটস ওয়াই A2 এর ক্ষেত্রেও 2 দিয়ে গুণ হবে, দ্যাটস আ মাস্ট। ক্লিয়ার? এই হচ্ছে বিষয়টা। তাহলে এখন এখানে একটু খেয়াল করি তো ভাই, দেখো পানির নিচে ছিল বুদবুদ, ছিল পানির নিচে বুদবুদ, এই যে ধরে যে এই যে তো এখানে ছিল বুদবুদটা, ভিতরে বাতাস বাইরে পানি, এখানে আসলো বুদবুদ, ভিতরে বাতাস বাইরে পানি, ঠিক আছে। তো এই ট্রানজিশনটা ঘটলো। খেয়াল করো আমাদের ক্যাপিটাল টি দেওয়া ছিল কার? ক্যাপিটাল টি দেওয়া ছিল হচ্ছে বাতাসের। তার মানে আমাদেরকে চিন্তা করতে হবে বাতাস কয়টা পৃষ্ঠে আছে। দেখো বাতাস এখানে খালি ভিতরেই আছে, বাইরে কিন্তু পানি একটা, এখানেও ভিতরে আছে, বাইরে কিন্তু পানি একটা। দ্যাটস জলাশয়ের ভিতরে যখন আমরা ক্যালকুলেট করছি তখন কিন্তু কোনো 2 দিয়ে আমরা গুণ দিই নাই, 1 দিয়ে গুণ দিছি, 1 দিয়ে গুণ দেওয়া লাগে না আর কি, জাস্ট A2 - A1 রাখছি, বুঝছো? বিষয় হচ্ছে এটা। আচ্ছা দেখো আরেকটু কমপ্লিকেটেড করা যায় কিনা জিনিসটারে ভাই, লেটস মেক ইট মোর ইন্টারেস্টিং। মানে যত কঠিন দেখে রাখবো ভাই, অ্যাডমিশন একাডেমিক কোনো জায়গায় আটকাবে না। আমি সহজ করে বোঝাবো, পেন খেও না, বুঝে যাবা, একটু জাস্ট পরিশ্রম করো। সাবান মেশানো আর ব্যাসার্ধের পানির ফোঁটা থেকে আমরা ক্যাপিটাল আর ব্যাসার্ধের বাতাসের বুদবুদ বা সাবানের বুদবুদ বের করতেছি, এবং আমাদের প্রশ্নে এই সাবান মেশানো পানির ক্যাপিটালটি দেওয়া আছে, মানে সাবানের ক্যাপিটালটি দেওয়া আছে, সাবানের যে লিকুইডটা হচ্ছে ওইটার ক্যাপিটালটি দেওয়া আছে। এবার আমাদেরকে খুব সিনসিয়ারলি চিন্তা করতে হবে। প্রথমে হচ্ছে সাবান মেশানো কি ভাই? পানির ফোঁটা। তার মানে প্রথমে হচ্ছে তোমার A1, দেন হচ্ছে এটা থেকে আমরা বুদবুদ বের করতেছি। ক্যাপিটালটি দেওয়া কার ভাই? ক্যাপিটাল টি দেওয়া হচ্ছে আমাদের সাবানের, এবং এই বুদবুদটা কিন্তু বাতাসের হচ্ছে না, এটা কিন্তু সাবানের বুদবুদ হচ্ছে। তাহলে একটু খেয়াল করো, লাস্টে হচ্ছে বড় একটা বুদবুদ, হ্যাঁ, এবং এটা হচ্ছে সাবান, এস বলি, সাবানকে এস বলবো, আচ্ছা এস বল, সোপ বলি, সোপ, SOAP, সোপ। সাবান ভিতরে আছে, আর তার আগে ছিল ছোট্ট একটা কি ভাই? ফোঁটা। যখন আমরা একটা ছোট ফোঁটা আকারে চিন্তা করতেছি, সাবান মেশানো আর ব্যাসার্ধের পানি, যখন তুমি এটাকে একটা ছোট, মানে এটা হচ্ছে ইনিশিয়াল স্টেট, এটা হচ্ছে ফাইনাল স্টেট, তুমি যখন এটাকে ছোট আর ব্যাসার্ধের পানির ফোঁটা বলতেছো,
ক্যাপিটাল টি দেওয়া সাবান, বুঝো যে এখানে সাবান দেওয়া, এখানে পুরাটা সাবান, বাইরে সোপ দেওয়া সাবান, ভিতরে কিন্তু ওয়াটার, ভিতরে কিন্তু ওয়াটার। তাহলে প্রথম অবস্থায় এই অবস্থায় আছে, দেন এটা ট্রান্সফরমেশন হইলো সাবান, বাইরে কিন্তু সাবান পানি। ঘটনা বুঝছো? তাহলে ইনিশিয়াল অবস্থা একটু চিন্তা করো তো, আমাদের ক্যাপিটাল টি তো ভাই সাবানের দেওয়া, সাবান পানির দেওয়া, তাহলে আমাদেরকে সাবান দিয়ে চিন্তা করতে হবে। তো প্রথমে যখন সাবান পানির ফোঁটা ছিল, এটার ভিতরে কিন্তু পানি আছে ভাই, কিন্তু বাইরে আছে সাবান, তাহলে সাবান আছে বাইরে। তার মানে তুমি যখন ইনিশিয়াল মানে A1 এরটা বাইর করতেছো, তখন কিন্তু 2 দিয়ে গুণ দেওয়ার কোনো যৌক্তিকতা নাই, কারণ ক্যাপিটাল টি দেওয়া সাবানের, তার মানে আমাদের প্রবাহী হইতেছে সাবান মেশানো পানি, এটা হচ্ছে আমাদের প্রবাহী। তাহলে প্রবাহী কোথায় লেগে আছে দেখো, খালি বাইরে লেগে আছে, ভিতরে কিন্তু প্রবাহী নাই, ভিতরে কিন্তু পানি, পানির ক্যাপিটাল টি কিন্তু দেয় নাই, সাবান মেশানো পানির দিছে। তো সাবান মেশানো পানি আছে হলো প্রথম অবস্থায় বাইরে, দ্যাটস ওয়াই একটা পৃষ্ঠে আছে, দ্যাটস ওয়াই A1 এর সাথে কোনো 2 দ্বারা গুণ আমরা করতে পারি নাই। বাট এবার একটু চিন্তা করো, যখন এটা থেকে চেঞ্জ হয়ে সাবানের বুদবুদ হয়ে গেল, তখন এই বুদবুদের ভিতরেও সাবান, বাইরেও মানে ভিতরেও সাবান মেশানো পানি, বাইরেও কিন্তু সাবান মেশানো পানি। কনসেপ্টটা বুঝো, এটা বড় হইছে কেমনে? আগে খালি পানি ছিল, এখন এটার ভিতরে সাবান পানি ঢুকে গেছে। আগে এখানে বিশুদ্ধ পানি ছিল, দেন এবার এটার ভিতরে সাবান মেশানো পানি হয়ে বড় হয়ে গেছে। তো এই অবস্থায় যখন ছিল, ভিতরে কিন্তু সাবান মেশানো পানি নাই, আমাদের প্রবাহী সাবান, সাবান মেশানো পানি ওটা খালি আছে বাইরে, তার মানে বাইরের পৃষ্ঠে একটা পৃষ্ঠে আছে, ভিতরের পৃষ্ঠে নাই। তাহলে শুরুতে যখন এই ঘটনা ঘটতেছে, তখন একটা পৃষ্ঠে আছে, দ্যাটস ওয়াই A1 এর সাথে কোনো 2 গুণ হয় নাই, এক পৃষ্ঠ। তাই পরবর্তী অবস্থায় যখন A2 চিন্তা করতেছে, তখন ভিতরে এটা সাবান মেশানো পানিরই বুদবুদ হয়ে গেছে। বুদবুদ, বায়ুর বুদবুদ মানে ভিতরে বাতাস আছে, সাবানের বুদবুদ মানে ভিতরে সাবান মেশানো পানি আছে, ঠিক আছে? তো সাবানের বুদবুদ যখন তুমি তৈরি করতেছো ক্যাপিটাল আর ব্যাসার্ধে, তখন কিন্তু ভিতরে সাবান আছে, আর বাইরের মাধ্যম তো সাবান পানি ছিলই। তাহলে এবার দেখো, এবার কিন্তু পৃষ্ঠ দুইটা, ভিতরেও আছে আবার বাইরেও আছে, দ্যাটস ওয়াই যখন A2 বাইর করতেছো, তখন কিন্তু তার আগে একটা 2 আসতেছে, বুঝছো? A1 হচ্ছে ইনিশিয়ালটা, আদিরটা, মানে শুরুতে কি ছিল, আর A2 হচ্ছে ফাইনালটা, পরে কি হয়েছে, ঠিক আছে? এই আর কি। এই কারণে এখানে 2 গুণ আছে, এখানে কিন্তু 1, মানে এখানে কিন্তু কিছু গুণ দেওয়া নাই, গুণ দেওয়া নাই মানে 1 গুণ আছে, ঠিক আছে? এই হচ্ছে বেসিক। A1 মানে হচ্ছে 4 পাই স্মল আর স্কয়ার, আর A2 মানে হচ্ছে 4 পাই ক্যাপিটাল আর স্কয়ার। A2 এর সাথে কেন 2 গুণ হইছে, আবারও যুক্তিটা লাস্ট বার বুঝো। ক্যাপিটাল টি দেওয়া আছে আমাদের সাবান মেশানো পানির, তার মানে ও যে যে পৃষ্ঠে লাগে আছে, সাবান মেশানো পানি যেখানে যেখানে লাগে আছে, ওটা কাউন্ট করতে হবে। প্রথম অবস্থায় ভিতরে শুধুমাত্র পানি, আদারওয়াইজ তো বুদবুদি বলতে আমাকে। প্রথম অবস্থায় আমি বলছি পানির ফোঁটা, তার মানে ভিতরে দেখো পানির ফোঁটা, তার মানে ভিতরে খালি পানি, বাইরে হচ্ছে সাবান মেশানো পানি। আমি একটা মিক্সচার বানাইছি, ভিতরে একটা পানির ফোঁটা আছে, বাইরে সাবান মেশানো পানি, দ্যাটস ইট। তো আমাদের সাবান মেশানো পানি তো প্রবাহিত, তাহলে ও কোথায় কোথায় লাইগা আছে সেটাই হচ্ছে আমাদের ডেল এর মধ্যে কাউন্ট হবে, মানে A1 A2 তে কাউন্ট হবে। ও লাইগা আছে শুধুমাত্র একটা পৃষ্ঠে, দ্যাটস ওয়াই A1 এর সামনে কোনো 2 গুণ হয় নাই, 1 গুণ আছে, গেল। সেকেন্ড অবস্থায় যখন সে সাবানের বুদবুদ হয়ে গেছে, সাবানের বুদবুদ মানেই হইতেছে ভিতরে সাবান থাকবে। বায়ুর বুদবুদ মানে যদি ভিতরে বাতাস থাকে, সাবানের বুদবুদ মানে ভিতরে কি থাকবে, সাবান মেশানো পানি থাকবে, আর বাইরের মিক্সচার তো সাবান মেশানো পানিই ছিল। তাহলে এবার দেখো তো, সাবান মেশানো পানি যেটাকে আমরা প্রবাহী চিন্তা করতেছি, ও যেখানে যেখানে লাগে থাকবে তাকেই কাউন্ট করব। তাহলে ও এবার ভিতরেও আছে, বাইরেও আছে, দ্যাটস ওয়াই আমরা 2 দিয়ে গুণ করছি A2 এর ক্ষেত্রে। ক্লিয়ার? এই হচ্ছে বিষয়। অনেক ক্ষেত্রে তোমার এই যে স্মল ব্যাসার্ধটা, এটা দেওয়া থাকে না, অনেক সময় বলে যে সাবান মেশানো পানির ফোঁটা থেকে এটা তৈরি করলাম, তখন আমরা এই স্মল আর কে নেগলিজেবল জিরো ধরি, কারণ তুমি বুঝতেই পারছো একটা সাবান আর মিক্সচারের ভিতরে পানির ফোঁটা কই পড়ে আছে আল্লাহ মাহবুব জানে। সো দ্যাটস ওয়াই তখন এটাকে আমরা নেগলিজেবল ধরি। আর যদি জিরো হয়, তখন A1 এর ভ্যালু 4 পাই স্মল আর স্কয়ার, আর জিরো হলে A1 ও জিরো হয়, তখন এটাকে আমরা ক্যালকুলেট করি না, জিরো বসাই দিই, তখন আমরা ডেল A মানে পাই হইতেছে শুধুমাত্র 2 ইনটু A2, ঠিক আছে? মানে এটা জিরো হয়ে যায় পানির আট দেওয়া না থাকলে, পানির এই আটটা দেওয়া না থাকলে। এই আর কি ভাই, এখান থেকে যত প্রকারের ভ্যারিয়েশন সম্ভব আমি তোমার সব খাওয়াই দিছি, দেখাই দিছি। এর বাইরে আর কোন টাইপের ম্যাথ এখান থেকে আসা সম্ভবই না বিশ্ব শক্তি থেকে, ইনশাআল্লাহ, ঠিক আছে? তোমার ভাই যা যা লাগতো, বিশ্ব শক্তি বলো, যা বলো, পৃষ্ঠ টান বলো, আলহামদুলিল্লাহ আমি তোমার চেষ্টা করছি ভাই, মানে কিছুই বাদ নাই। একাডেমিক বলো, অ্যাডমিশন বলো, সব ক্লিয়ার করে দিছি। এখানে লিখে দিয়েছিলাম যে বিশ্ব শক্তি হচ্ছে তরলের মুক্ত তরলের একক ক্ষেত্রফল বৃদ্ধিতে কাজ অথবা সঞ্চিত বিভব শক্তি, ঠিক আছে? তো মোটামুটি আমাদের এগুলা শেষ, পৃষ্ঠটান বিশ্ব শক্তি শেষ। বাট এখান থেকে জাস্ট অ্যাডমিশনে এবং এইচএসসি এমসিকিউতে দুইটা জিনিস আছে, যেটার থিওরিটা আমাদের এখন না জানলেও হবে। এগুলো তোমার একটু ভার্সিটি লাইফের থিওরি, মানে তোমার অ্যাডমিশনে এরকম একটা নেসেসারি না, জাস্ট সূত্র জানলেই হবে। জাস্ট সূত্রটা মুখস্থ রাখবা, তোমার সব ভ্যালু দেওয়া থাকবে, জাস্ট বসাবা, ঠিক আছে? জাস্ট সূত্রটা দেখাই দিচ্ছি। আর ব্যাসার্ধের পানির ফোঁটার টানের জন্য অতিরিক্ত চাপের ফর্মুলা হচ্ছে 2t ডিভাইডেড বাই স্মল আর। টি হচ্ছে পানির পৃষ্ঠ টান, আর স্মল আর কি ভাই, এই যে আর ব্যাসার্ধের পানির ফোঁটা। আর ওই একই জিনিস যখন আর ব্যাসার্ধের পানির ফোঁটা না হয়ে সাবানের বুদবুদ হয়ে যায়, তখন অতিরিক্ত চাপ কি হবে, ওই 2t বাই স্মল আরই থাকে, জাস্ট একটা
টু দিয়ে গুণ হয়, যেখানে এই ক্যাপিটাল টিটা কি বলতো ভাই, সাবান মেশানো পানির পৃষ্ঠটান। ঠিক আছে, সাবানের বুদবুদের ক্ষেত্রে কেন ঘটনাটা এমন ঘটতেছে, কারণ তুমি জানো সাবানের বুদবুদের ক্ষেত্রে ভিতরেও সাবান বাইরেও সাবান মেশানো পানি। আর তুমি যখন পানির ফোঁটা বলতেছো তখন ভিতরে পানির ফোঁটা বাইরে কিন্তু বাতাস, যখন এটাকে আমি এভাবে চিন্তা করছি, ধরো এটা ফ্লাইটে আছে, দ্যাটস এখানে টু গুণ নাই, এখানে টু গুণ আছে, এভাবে আমি মনে রাখতাম। এটার থিওরি এক্সপ্লেনেশন তোমার লাগবে না, জাস্ট ফর্মুলাটা মনে রাখো। আসে কিন্তু কোশ্চেন কিন্তু আসে, বাট সরাসরি এরকম আসবে, তোমার এমসিকিউ আসবে, কোনোদিনও রিটেন কিছু আসবে না, ডিরেক্টলি এমসিকিউ আসবে। আর অ্যাডমিশন টাইমে যখন রিটেন আসবে তখন জাস্ট ফর্মুলা থেকে উত্তর দেওয়া যায়। তোমরা জানো যে অ্যাডমিশনে কিন্তু থিওরি ব্যাখ্যা দেওয়া লাগে না, ডিরেক্ট ফর্মুলা দেন উত্তর। এই হচ্ছে ফর্মুলা, 2t বাই স্মল আর পানির ফোঁটার ক্ষেত্রে, আর সাবানের বুদবুদের ক্ষেত্রে হচ্ছে 2 × 2t বাই স্মল আর বা 4t বাই স্মল আর। ঠিক আছে, ক্যাপিটাল টি এই ক্ষেত্রে হচ্ছে পানির, আর এই ক্ষেত্রে ক্যাপিটাল টি হচ্ছে সাবানের, মানে সাবান মেশানো পানির। ঠিক আছে, এই আর কি, দ্যাটস অল অ্যাবাউট ইট আর কি।